প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। আমরা জানি কুকুরে লেজ নাড়ে, কিন্তু লেজে যদি কুকুর নাড়ে সেটা দেখতে কেমন? নিশ্চয়ই সুখকর নয়। মালিকের বৈধ আদেশ যেমন শিরোধার্য, তেমনি কর্মচারী বা ম্যানেজার যদি মালিক সেজে কোনো আদেশ করে সেটা কেমন দেখায় বা শুনতে কেমন? আমরা এক কথায় বলতে পারি অশোভনীয়। রাষ্ট্রের মালিক হচ্ছেন জনগণ, সেই মালিকের ক্ষমতা খর্ব করা বেআইনি এবং ধৃষ্টতার শামিল। কিন্তু এই ধৃষ্টতা মাঝে মধ্যে পরিলক্ষিত হয় এবং জন আকাঙ্ক্ষিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল কিংবা গণভোটের ব্যবস্থা ছিল সেটি বাতিল করে এরকম আরও অনেক ক্ষেত্রে মালিকের ক্ষমতাকে খর্ব হতে দেখেছি। এ বিষয়ে বিজ্ঞ আলোচকরা কি বলবেন শুনবো তাদের কথা। সবার আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আতাউর রহমান। আমার ঠিক বামে রয়েছেন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ। ডান পাশে ওই দিকে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আর বাম পাশের ওই দিকে রয়েছেন ববি হাজ্জাজ, তিনি চেয়ারম্যান এনডিএ। আপনাদের চারজনকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে দিয়ে এই আলোচনা শুরু করতে চাই। জন আকাঙ্ক্ষিত সিস্টেম তত্ত্বাবধায়ক সরকার কিংবা গণভোট এটি বাতিল করা হয়েছিল, আদালতের নির্দেশে এটি আবার ফিরল। কার্যকরের বিষয়টা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু আপনি একটা বিষয় কি বলবেন, যারা জনস্বার্থ বিরোধী এই কাজটি করেছে তাদের শাস্তির আওতায় আনা যায় কি না? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে 2011-তে যে খুবই তড়িঘড়ি করে এই সংশোধনীটা করা হলো এবং কেয়ারটেকার প্রভিশনটাকে বাতিল করা হয়েছে। আমরা যারা আইনের ছাত্র আছি আমরা জানি যে কোনো মেজর সংশোধনী যদি করতে হয় তাহলে 2-3টা পরিচিত জায়গা আছে যেগুলো যে প্রসেস ফলো করে করতে হয়। একটা হচ্ছে আপনি ইলেকশনে ম্যান্ডেট নিয়ে আসবেন, আপনি নির্বাচনে বলবেন যে আপনি এবার নির্বাচিত হলে কেয়ারটেকার প্রভিশনটা বাতিল করে দেবেন, এবং এই ম্যান্ডেট থাকার পরে যদি আপনি নির্বাচিত হয়ে আসেন আপনি পরে এসে এটা বাতিল করে দেবেন। দ্বিতীয় একটা হচ্ছে যে আপনি যদি এরকম একটা প্রস্তাব দেন, পার্লামেন্ট যদি সেটা ইনিশিয়ালি অ্যাপ্রুভ করে, এরপর এটা আপনি গণভোটে দিয়ে দিবেন যে এটা আমি বাতিল করতে চাই, দেশের মানুষ কি মনে করে। তো সেই জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগের কিন্তু কোনো ম্যান্ডেট ছিল না। 2008-এর সোকল ইন্ডিয়ান ইনস্টলড ইলেকশন যেটা হয়েছে, এই নির্বাচনে তারা এটা বলে নাই যে আমরা এটা বাতিল করব। দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে সংসদের কিন্তু একটা কমিটি হয়েছিল, সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে হচ্ছে সাজেদা চৌধুরীকে এইটার দায়িত্ব দিয়ে 15 সদস্যের একটা ক্রস পার্টি আওয়ামী লীগ জাতীয় পার্টির একটা কমিটি করা হয়। এই কমিটিতে সংসদ সদস্য হিসাবে সিনিয়র আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রীরা মতামত দিয়েছে, ইনক্লুডিং হাসিনাও মতামত দিয়েছে ওখানে, এবং পার্লামেন্টের সেশনেও মতামত এসছে, অনেক বিজ্ঞজনরাও গিয়ে মতামত দিয়েছেন। এই কালেকটিভ মতামতের ভিত্তিতে আমরা যেটা দেখেছি, আমি যে হান্ডসাইট পড়েছি সেখানে দেখলাম যে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু থেকে শুরু করে সবাই বলেছে যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, এটা বাতিল করলে পরে দেশ আবার সংঘর্ষের দিকে চলে যাবে, অনিশ্চয়তা বাড়বে এবং দেশের স্বার্থে আমাদের এটা করা উচিত হবে না। এবং এর ভিত্তিতেই কিন্তু আপনার সুরঞ্জিত সেনগুপ্ত এবং সাজেদা চৌধুরীর যে রিপোর্টটা তৈরি করে, সেই রিপোর্টে কিন্তু যেটা বলে দেওয়া ছিল যে এটা থাকা উচিত, প্রয়োজনে কিছু অ্যামেন্ডমেন্ট আসতে পারে, যে আমরা জুডিশিয়ারির ইনভলভমেন্টের ব্যাপারে অনেক কনসার্ন এসছে, যে এটাকে কেন্দ্র করে বিচার বিভাগে ইন্টারফেয়ার করবার একটা টেন্ডেন্সি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে, সেক্ষেত্রে বিকল্প কোনো আয়োজন করা যায় কিনা। তো এই প্রস্তাবনাটা পিএম আকারে যখন হেড অফ এক্সিকিউটিভকে তারা দিল, রিপোর্ট দেবার 2-3 দিনের মধ্যে দেখলাম যে হাসিনা ব্রিফিং করে বলল যে এটা বাতিল করে দেওয়া হবে। তো সাডেনলি আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের সংসদীয় কমিটি, আওয়ামী লীগ কমিটির সদস্য ঠিক করেছে
পার্লামেন্টারি হিয়ারিং তারা কন্ডাক্ট করেছে, রিপোর্ট তারা তৈরি করেছে, হাসিনা সেখানে মতামত দিয়েছে, সিনিয়র লিডাররা মতামত দিয়েছে, এবং রিপোর্ট যেটা আসলো সাডেনলি 2-3 দিনের মধ্যে এই রিপোর্টটা উল্টে গেল। এবং তখনকার দেখবেন যে পত্রিকাগুলো তো বেশ সারপ্রাইজের সাথে বিস্ময় প্রকাশ করা হয়েছে যে প্রধানমন্ত্রী সোকল্ড হাসিনা বলেছে যে এটা বাতিল করে দেওয়া হবে। ফাইন, কিন্তু আপনি তো মতামত নিলেন না। আপনি যে পোস্ট ফ্যাক্টো তো মতামত নিতে পারতেন রেফারেন্ডামে দিয়ে, যে ঠিক আছে এটা এই ব্যাপারে আমরা মতামত নিচ্ছি, আমরা রেফারেন্ডামে চলে যাব, সেটা করা হয়নি। থার্ড যেটা করেছে যে আমাদের গত 20 বছর 25 বছর ধরে 1991 সাল থেকে চলা যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট ছিল, রাজনৈতিক বন্দোবস্ত ছিল, সকল দলকে নিয়ে আমরা নির্বাচনটা করব এবং নির্বাচনকালীন সরকারের পরিগঠনটা কিভাবে হবে, এই সেটেলমেন্টটা শুধুমাত্র লিগালিস্টিকলি দেখলে চলবে না। একটা পলিটিক্যাল সেটেলমেন্টকে যদি আনডু করতে হয় সেটা পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতেই করতে হয়। কারণ শাহাবুদ্দিন আহমেদকে যে সুপ্রিম কোর্ট থেকে বাংলাদেশ রাষ্ট্র আনলো, ডেপুটি বানাইলো, ভারপ্রাপ্ত বানাইলো, আবার নির্বাচন করে ওখানে ফেরত গেল, এটা কিন্তু কোনো সংবিধানের ফ্রেমে ছিল না। কিন্তু কোথায় আমরা এগ্রি করেছি? পলিটিক্যাল পার্টিজ, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, তারা কনসেনসাস বিল্ডিংয়ের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে এসছে। ঠিক একইভাবে আমরা দেখেছি যে 95-96 মিলিয়ে একটা কেয়ারটেকার প্রভিশনকে তখন 91 এবং 90 এক্সপিরিয়েন্সটাকে কনস্টিটিউশনালাইজ করা হয়েছে। আগেরটা ইনফর্মাল ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে, যদিও পরবর্তীতে এটা সংবিধানে র্যাটিফাই করা হয়েছে। কিন্তু এই কনস্টিটিউশনালাইজ করবার যে প্রসেসটা, এটাকে লিগালিস্টিকলি দেখলে হবে না। এইটা একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল, রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত ছিল। তাহলে আওয়ামী লীগ সরকার এটা বাতিল করে যেটা করেছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে সংহতি, যেটা ফাউন্ডেশনের একটা বড় জায়গা হচ্ছে, পিলার হচ্ছে পলিটিক্যাল পার্টিস, তাদের সাথে কোনো কনসালটেশন ছাড়া ইউনিল্যাটারালি আরবিট্রারিলি সে এইটাকে রিপিল করে ফেলে। এবং করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, এর পরবর্তী যত কিছু অনিশ্চয়তা, ইন্ডিয়ান হেজিমনি কায়েম হওয়া, গণহত্যার পরে গণহত্যা, ভোট চুরি, টাকা পাচার, লুটপাট, যা যা আমরা দেখলাম গত 16 বছরে, সব কিছু হয়েছে। অতএব কালেকটিভলি দেখেন, আওয়ামী লীগ যখন ইতিহাস লেখা হবে আজ থেকে 50 বছর পরে, যেভাবে আজ থেকে আমরা যখন পিছনে যাই ফর পস্টারিটি, 72 থেকে 75কে আমরা তো ক্রিটিক করি যে শেখ মুজিব তো জিন্না হইতে পারত, শেখ মুজিব তো গান্ধী হইতে পারত, শেখ মুজিব তো চিত্তরঞ্জন সুতার হইতে পারত। শেখ মুজিব এই সুযোগটা কেন সে হারাইলো? সে বাংলাদেশের একটা অবিসংবাদিত নেতা ছিলেন। সেই মানুষটা কেন নিজের পায়ে কুড়াল মারলেন? যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, গণতন্ত্রের জন্য লড়াই করলেন, সংগ্রাম করলেন, সেই মানুষটা কেন বাকশাল কায়েম করলেন, জাতীয় দল কায়েম করলেন, 4th অ্যামেন্ডমেন্ট করলেন, গণতন্ত্রের প্রত্যেকটা ধারা উপধারা, আমাদের সংবিধান, ঘোষণাপত্র, সব কিছুর সাথে বেইমানি করলেন? তো ফর পোস্টারিটি আপনি যদি হাইন্ডসাইট দিয়ে দেখেন, আওয়ামী লীগকে হিস্ট্রি কিভাবে জাজ করবে? আজকের এই যে হাসিনা তার প্রভুর দরবারে বেগম লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গেল, এইটার দায়টা কার? সে কি আসলে 2011 সিদ্ধান্ত দিয়ে শেষ তো বিজয়ী হইল, না সে আসলে পরাজিত হয়েছে? তো 2011 সিদ্ধান্তটা রাজনৈতিক বন্দোবস্তকে আন্ডু করবার যে প্রসেস, ফলো না করে দিন শেষে যেটা হয়েছে, আওয়ামী লীগ দল আকারে বিলুপ্ত হয়ে গেল এবং সে আগামী দিনের একটা পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে, মুসলিম লীগের ইতিহাসের মতো। তার ইতিহাসের জায়গাতেও ইতিহাস এভাবেই দেখবে যে কিভাবে একটা রাইস এবং ফলের চক্রে আওয়ামী লীগ পড়ে গেছে, এবং সেখানে কেয়ারটেকার প্রভিশনটা একটা হিস্টোরিক্যাল ইনস্ট্রুমেন্ট আকারে আলোচিত হবে। প্রশ্নটা এরকম ছিল যে জনস্বার্থ বিরোধী এই যে কাজটি করলো, এই করার জন্য তাদের বিচারের আওতায় আনা। পরের স্লটে উত্তর দিব, লম্বা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রফেসর আতর রহমান, আপনার কাছে শুনবো এই বিষয়ের আলোকে। আমি প্রথমেই তো উনি ঐতিহাসিক যে পট সেটা তো মোটামুটি বলেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, 1996 সালে আমি প্রথম যখন একটা আর্টিকেল লিখি, দ্য কলাপস অফ দ্য স্টেট, এই আওয়ামী লীগ, তখন আমি বলছিলাম যে এত হরতাল, এত স্ট্রাইক, এত কিছু করছে, আমি তো সারাদিন রাস্তায় ঘুরে বেড়াতে হতো। তখন আমার মনে হচ্ছে যে ইজ ইট দ্য কলাপস অফ দ্য স্টেট? দ্য ইনস্টিটিউশনস কুড নট ফাংশন। সুতরাং স্টেট ইটসেলফ, ওরা চাচ্ছিল যে স্টেটকে কলাপস করে হলেও আমাদের ক্ষমতা দিতে হবে, কিভাবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে। 135 দিন তারা হরতাল করেছিল। 135 দিন, আমি 173 হ্যাঁ 173 দিন।
তো সুতরাং এই যে এত বড়, তখন ইভেন আমরাও রাজি, মনে মনে সব রাজি। ইভেন আওয়ামী লীগ, জামাত পার্টিকুলারলি ওয়াজ ভেরি ভোকাল। আই ইন্টারভিউড মোস্ট অফ দ্য পিপল যে কী চাও। এখন বিএনপি তো পাওয়ারে, তারা তো অলওয়েজ হেসিটেন্ট, বাট তাদের একটা, উনি যেটা বললেন যে 90-এর যে একটা ইউনানিমিটি ছিল, তার ভিত্তিতে তো তারা কিছু করতে পারতেছিল না। সুতরাং ইভেন আমি যে ভিতরে যেটা জানি যে বেগম খালেদা জিয়া ওয়াজ নট উইলিং, যে ওরা তো দেয় নাই, আমি কেন দিব এখন। বাট ওনাকে আস্তে আস্তে বুঝে তারা রাজি করালো যে এটা করতে হবে, অ্যান্ড শি এগ্রিড টু ইনকর্পোরেট ইট ইন দ্য কনস্টিটিউশন, এবং সেটা হলো। আচ্ছা, কিন্তু এই যে এত কিছু করার পরে তারপরে যে উনি বললেন যে কিভাবে পট পরিবর্তন করলো, তো কেন হলো? দুটো কারণ আমি যেভাবে দেখি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে, উনি যেটা বলেছেন কিছুটা, একটা হলো অন দ্য ওয়ান হ্যান্ড আমরা ডেমোক্রেটাইজেশন প্রথম বা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যেভাবেই বলি না কেন, রাষ্ট্রকে কিন্তু ঠিক রাখতে হবে। রাষ্ট্র ফার্স্ট, you have to save the state, meaning the institution and the people and the government. তিনটে people is there. শুধু পলিটিক্যাল পার্টিজ অ্যালোন ক্যানট বি দ্য স্টেট। তারা যে কোনো মুহূর্তে দুইজন মারামারি করে সব করবে। তারপরে আমরা পরবর্তীকালে দেখলাম যে আবার 2006-07 কি অবস্থা হলো, যে এটার জন্য তো অনেক জীবন দিতে হলো। রাস্তায়, ওপেন রাস্তায় আবার একটা মিলিটারি গভর্নমেন্ট হলো, ইন্টারভেনশন হলো। এর মধ্য দিয়েই যদি আমরা কোনো লেসন না নিতে পারি, এবং এর ফলে আমি যেটা ভাবছি যে যেটা থাইল্যান্ডে হয়, যে থাইল্যান্ডে কিন্তু একটা ন্যাচারাল প্রসেস আছে, সেটা হলো 10 বছর পর পরে মিলিটারি কামস, আমরা ওটাকে বলি কুলিং অফ। আবার এর পরবর্তীকালে তো অনেক দিন এসে গেল। তার মানে যে কোনো সার্কিটই বেশি গরম হয়ে গেলে, তো বাংলাদেশের হলো দুই পলিটিক্যাল পার্টি এমন নন ফাংশনাল ওয়েতে কাজ করছে যে তারা এত বেশি প্রতিযোগিতামূলক ক্ষমতার ইয়েতে লিপ্ত ছিল, যে যার ফলে হয়েছে কি, যে সিস্টেম বিকাম ওভারলোডেড, ভেরি হট। ফলে ওটার জন্যে কেয়ারটেকার সিস্টেম ওয়াজ দ্য কারেক্ট ওয়ান। আমি এটা স্টেট হিসেবে দেখলাম। আর পলিটিক্যাল পার্টিস হিসেবে দেখেন, আমরা তো উই আর ভেরি লাকি। ওয়েস্টার্ন সিস্টেম যদি দেখেন, যে উই হ্যাড এ মোর অর লেস টু পার্টি সিস্টেম, আওয়ামী লীগ, বিএনপি, কারণ অন্যান্য পার্টি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় অন্য পার্টিগুলো কোনো সময়ই অ্যাকোমোডেট হয়নি এই সিস্টেমে। এই যে টু পার্টি সিস্টেম, যদিও আমার মনে আছে প্রথম যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেছিলেন আমি মাল্টি পার্টি সিস্টেম করবো, ইট ওয়াজ এ ভেরি গুড ক্যাচি থিং। আমরাও তখন বাইরের থেকে আসছি বলছি হ্যাঁ মাল্টি পার্টি ইজ এ গুড, এবং বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয়। ইট নেভার হ্যাপেন, ইউ সি। অন্য পার্টি হয় লেজুর হিসাবে কিছু দিয়ে একটা সিট পাইছে, অথবা অন্যরকম দে ওয়ার মেইনলি আউট, দে ওয়ার নট অ্যাকোমোডেটেড। তো সুতরাং এই জন্যে আমি বলছি যে আমরা বর্তমানে যেটা দেখছি, টু রিইনস্টেট দিস কেয়ারটেকার গভর্নমেন্ট, ইটস এ ভেরি পজিটিভ স্টেপ। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যদি এরকম একটা গভর্নমেন্ট হয়, তাহলে আপনি যেটা বললেন গণভোটের মাধ্যমে যদি এটা সমাধান হয়, অবশ্য ওনারা ভালো বুঝতে পারবেন লয়াররা, যে কিভাবে এটাকে গণভোটে যদি আমরা লেজিটিমেসি দিতে পারি, কারণ ইট ইজ অলসো পিপলস রিপ্রেজেন্টেশন। তো সুতরাং তাহলে আমার মনে হয় যে আমরা আবার এগিয়ে যাব। জি, আবার ফিরবো স্যার আপনার কাছে। ববি হাজ্জাজ, আপনি যদি বলেন, এই যে প্রথমত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা এবং গণভোটের যে বিধান, এইটা বিলুপ করা, বাতিল করাকে কিভাবে দেখেন, এবং এটি পঞ্চদশ সংশোধনীর কতিপয় ধারা বাতিলের মধ্য দিয়ে এটা আবার ফিরে আসবার যে পথ সুগম হয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা উপস্থিত আছেন এবং যারা টেলিভিশন পর্দায় দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি সাধুবাদ জানাই এই প্রচেষ্টাটা, ইতিমধ্যে যে আলোচনাগুলো হয়েছে, এবং আসলে আপামর জনগণের ভেতরেও একটা বড় দাবি ছিল আপনার এই কেয়ারটেকার সরকারের জন্য। বছরের পর বছর আন্দোলন হয়েছে, সেই 90-এর নতুন একটা ইন্ট্রোডাকশনের পর 96 থেকে এইটা একটা আন্দোলনের টপিক অনেক সময় ছিল। মানে বাংলাদেশের গত 34 বছরের ইতিহাসে কোনো না কোনোভাবে এটা একটা আন্দোলনের অংশ ছিল। কেন আন্দোলনের অংশ ছিল? কারণ
রাজনৈতিক যে কম্পিটিশনটা, নির্বাচনী কম্পিটিশন, আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্রে কখনোই যেতে পারিনি। আমাদের 54 বছরের ইতিহাসে আমরা যেতে পারিনি। তবে জবাবদিহিতামূলক গণতন্ত্র যেতে হলে প্রথম ধাপটা, যত জায়গায় এটা গেছে, প্রথম ধাপটা ছিল কম্পিটিটিভ নির্বাচন, প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন। তো প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন আমরা 91, 96, 2001 মিনিমাম 3টা বলতে পারি আমরা পেয়েছি। এবং এই 3টা আমরা বড় দাগে বলতে পারি যে আমাদের দেশের ইতিহাসে যতগুলো মোটামুটি অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে আমাদের দেশে, এগেন অনেক ধরনের অরাজকতা হয় নির্বাচনের সময়, অনেক বড় দেশ, ওয়ান অফ দ্য ডেন্সেস্ট পপুলেশন বিশ্বের আমাদের দেশে, সো অটোমেটিক্যালি অনেক কিছু হবে, তার সাথে পভার্টি সব কিছু আছে। তো সেই সব মিলিয়ে যেহেতু হবে, বাট এই 3টা নির্বাচন মোটামুটি সবাই একমত হতে পারে যে এই 3টা নির্বাচন যতখানি স্বচ্ছ হওয়া সম্ভব ছিল ততখানি স্বচ্ছ হয়েছিল। তার মানে আমাদের দেশের ইউনিক সার্কামস্ট্যান্সেস, এই যে পপুলেশন ডেন্সিটি বলেন, আমাদের রাজনৈতিক যে প্রথা বা সংস্কৃতি বলেন, এইসবের ভিত্তিতে আমাদের ইউনিক সার্কামস্ট্যান্সেসে কেয়ারটেকার সরকারটা ইউনিক একটা সলিউশন ছিল। এই ইউনিক সলিউশনটা 3বার আসার পর মোটামুটি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতরে, এবং এগেন আমরা 2 পার্টি সিস্টেমে কিছু দূর যাওয়া শুরু করেছিলাম, কারণ আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট নির্বাচন যেখানেই হয় সেখানে আমরা দেখি একটু 2 পার্টির দিকে যাওয়া শুরু করে। এটাও প্রমাণিত না যে ওইটাই হবে। প্লাস 2 পার্টি সিস্টেমের কিছু কারণ ছিল যে প্রথম নির্বাচনটা আমাদের, আমরা যদি ওই 90-91 নির্বাচনটা ধরি, তাহলে সেখানে ক্লিয়ারলি 4টা পার্টি এবং তার সাথে আরও অনেকগুলো পার্টি কম বেশি ভোট, মানে 10%-এর বেশি ভোট 4টা পার্টির কাছে ছিল, এবং 10% কম ভোট বেশ কিছু পার্টি পেয়েছিল, 2, 3, 4% বেশ কিছু পার্টি পেয়েছিল। সো বহুদলীয় গণতন্ত্রের একটা শুরু হয়েছিল। কিন্তু তারপর কোয়ালিশন সরকারগুলো আসা শুরু হয়। যেই 4টা দল বড় আঙ্গিকে ওই যে 10%-এর বেশি ভোট পেয়েছিল, তার ভেতরে একটা দল ছিল মাত্র পতিত সরকার। সো তারা হয়তো নিজেদের সার্ভাইভালের জন্য কিছু দূর, কারণ প্রত্যেকটা নেতার নামে মামলা ছিল, তারা নিজেদের সার্ভাইভালের জন্য একদিকে কোয়ালিশনে গেছে। এই 4টা দলের ভিতরে আরেকটা দল ছিল যারা মানে একটু মোটামুটি আর কি হার্ড কোর রাইট কনজারভেটিভ পার্টি, মানে পুরো রাইট পার্টি। তো হার্ড লেফট, হার্ড রাইট বিশ্বের, বিশেষ করে 90-এর পর যখন গণতন্ত্র যাত্রা আরও বিশ্বব্যাপী বেশি শুরু হয়, তখন দেখেছি বেশি অলমোস্ট সব জায়গায় হার্ড লেফট এবং হার্ড রাইটগুলো মার্জিনালাইজড হয়ে গেছে, তাদের ভোট অটোমেটিক্যালি কমে এসছে। জাস্ট বিশ্ব মানে সর্ট অফ কালচারালি ওই দিকে গেছে পুরো পৃথিবী। ওই জায়গা থেকে আমরা হয়তো আরও সম্ভাবনা ছিল 2 পার্টি না হয়ে মাল্টি পার্টি হবার, এবং সামনেও মাল্টি পার্টি হবে। প্রবলেমটা যেটা 2001-এর পর হলো, 2001-এর পরের নির্বাচন বা ওই সময়টায় মোটামুটি সবগুলো দলের ভিতরেই একটা রিয়েলাইজেশন চলে এসেছিল যে নির্বাচনে যদি পরপর 2বার জিততে হয়, কারণ এর আগে 3টা কিন্তু টানা, একজন জিতেছে হেরেছে, জিতেছে হেরেছে, পরপর 2বার যদি জিততে হয় তাইলে ইদার কম্পিটিটিভ নির্বাচন বন্ধ করতে হবে, আর নাইলে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। 2টা যে কোনো একটা, মানে জনগণের খুশি করে জিতে আসবো, আর নাহলে কম্পিটিটিভ নির্বাচন বন্ধ করতে হবে। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে ওই সময়টায় এই টানাপোড়েনের ভেতরে, এবং সবগুলো দলের ভিতরে কিন্তু 2 সাইডেরই অ্যাডভোকেটস ছিল প্রত্যেকটা দলের ভিতরে। এখন বড় দাগে বলতে পারি হাসিনা কোন দিকের অ্যাডভোকেট ছিল, বাট বাকিটা প্রত্যেকটা দলের ভিতরে, হাসিনার দলের ভিতরেও কম্পিটিটিভ নির্বাচনে যাওয়ার অ্যাডভোকেটও কিন্তু ছিল, যে আমরা সার্ভিস দিয়ে জিতবো। যেটার উপরে আপনি যদি একটু মনে করেন 2001-এর নির্বাচনের পর কিন্তু হাসিনা অনেককে বহিষ্কার করেছে, অনেককে পদচ্যুত করেছে আওয়ামী লীগের। সো ওই যে আনফর্চুনেট 111 সরকার আসার পর যেটা হলো যে কম্পিটিটিভ নির্বাচনে যাবার জন্য দলগুলোর ভিতরে যে অ্যাডভোকেটসরা ছিল তারা হেরে গেল, এবং নির্বাচন আর হবে না এই দিকের অ্যাডভোকেটরা বেড়ে গেল। এবং এটা বাড়তেও পারলো কারণ 111-এর সরকার, তারা তাদের যে ওয়েলকামটা, জনগণ যে তাদেরকে লাল কার্পেট দিয়ে নিয়ে এসেছিল, বরণ করেছিল, তারা সেই ওয়েলকামটা খুব বাজেভাবে তারা নষ্ট করলো। তারা যেই সময়ের ভেতরে যতখানি সংস্কার করে যেভাবে নির্বাচন দিতে পারতো, এগুলো না করে তারা টানতে টানতে এমন একটা জায়গায় চলে গেল যেখানে জনগণ পুরোপুরি তাদের বিরুদ্ধে চলে গেল। এবং ওই যে -2 পলিসি তারা করতে চেষ্টা করছিল, এই যে 2টো বড় দলের 2 নেত্রীকে তারা আটকে রেখে বা যেটাই করতে চেষ্টা করছিল, তারপর দেখলো হঠাৎ রাতারাতি পুরো গেমই পাল্টে গেল। এখন এই তখনকার ওই কেয়ারটেকার সরকার তখন এই দুজনের কাছে দৌড়াদৌড়ি করছে, ভাই আপনারা নির্বাচনটা তাড়াতাড়ি নেন, আপনারা নেন। সো এই যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছিল যে দলের ভেতর থেকে প্রেশার, যে না আমরা কম্পিটিশনের জন্য এখন আমাদের রেডি হতে হবে, কারণ নির্বাচন তো বাতিল হবে না, কেয়ারটেকার হয়ে গেছে সবকিছু, জনগণ এটা বাতিল করতে পারবো না। ওই যে 111-এর সরকার এসে আমরা একটা জায়গা তৈরি করলো যেখানে যে একটা দল যে জয়লাভ করলো 2009 নির্বাচনে, 8-9 নির্বাচনে, তাদের হাতে অনেক বেশি ক্ষমতা চলে গেল। এবং তারা এটার অপব্যবহার কিভাবে করেছে গত 4.5 বা 5 মাসে তো অনেক দূর বেরিয়ে আসছে, যে 2009 তারা ক্ষমতা আসার সাথে সাথে তারা খাতা খুললো গণহত্যার মাধ্যমে। সো এই যে এই কাজগুলো করে
তাদের দলের যে সাইটটা ছিল যারা নির্বাচনই মেরে ফেলবে, মানে ক্ষমতা আসতে হলো ওই যে দুটা পথ, ইদার নির্বাচন মারো বা জবাব দিতে যাও, তো তারা নির্বাচন মেরে ফেলার প্রক্রিয়া শুরু করলো। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই তত্ত্বাবধায়ক সরকার জি জি, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে 13 অ্যামেন্ডমেন্ট বাতিল, এই যে 15 অ্যামেন্ডমেন্ট, এই যে এই কাজগুলো সেটার প্রক্রিয়া হিসেবেই। এবং 2014 আন্দোলনটা তারা যেভাবে মানে দমন করলো, 2013-14 যে আন্দোলনটা যেভাবে দমন করলো, এবং এই সময়টায় যেভাবে একটা বিশেষ করে দল জাতীয় পার্টি যেই রোলটা প্লে করলো বা তাদেরকে যেভাবে রোলটা প্লে করা হলো, সে তার মাধ্যমে শেখ হাসিনা আসলে বাংলাদেশের আগামীর প্রজন্মের জন্য তৈরি করে দিল যে আওয়ামী লীগ পার্টি হিসাবে আর বাঁচবে না, আওয়ামী লীগ মানে একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষ্ক্রিয় মরে যাবে, এবং তারা মরতে মরতে সাথে একসাথে নিয়ে জাতীয় পার্টিকেও মেরে ফেলবে। সো দুটো পার্টি এখন বাংলাদেশের রাজনীতি, মানে আওয়ামী লীগের সাথে আরো 14 দল ছিল, ওদেরকে এমনিও কেউ চিনতো না, এখনো কেউ চিনে না, ওটা বাদ দেন। বাট আওয়ামী লীগ মরার সাথে সাথে বা হাসিনা আওয়ামী লীগে মারার সাথে সাথে ওই জাতীয় পার্টিরও মরণ ডেকে নিয়ে আসলো। সো এখন আমরা আবার নতুন এই রাস্তায় এসেছি যেন এই কেয়ারটেকার সরকারটা আমরা আনতে পারি, যেন আবার এগেন কম্পিটিটিভ নির্বাচনে আমরা যেতে পারি, এবং বহুদলীয় নির্বাচনের পথ সুগম হয়। জি জি জি। সো কম্পিটিটিভ নির্বাচনে যদি একবার যেতে পারি তাহলে সামনে বহুদলীয় গণতন্ত্রও তৈরি হবে, জবাবদিহিতামূলক গণতন্ত্রও তৈরি হবে। আমরা অত্যন্ত আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনার কাছ থেকে শুনবো আদালতের আদেশের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসবার একটা পথ সুগম হলো, বাস্তবায়নের উপায় কি, এবং আপনি যদি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামী কি, মানে ভবিষ্যৎটা কি? ধন্যবাদ। 13th amendment, আমি কিন্তু লেট মি মেক মাই পজিশন একদম ক্লিয়ার। তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আপনি? আমি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী, আজকের থেকে না। যখন এই কনসেপ্টটাই লঞ্চ করলো জামাত অ্যান্ড ইয়ে মিলে, জামাতের কনসেপ্ট এটা যেটা আওয়ামী লীগ নিল ওদের থেকে, এই কনসেপ্টটা ইজ আ বরোড কনসেপ্ট ফ্রম পাকিস্তান। কেয়ারটেকার গভর্নমেন্ট কনসেপ্ট শুধু 3টি দেশে আছে। উই বরোড ইট ফ্রম পাকিস্তান। 1985-এ তারা মুস্তাফা জোতইকে দিয়ে কেয়ারটেকার করেছিল, বাট দে কল দেম কেয়ারটেকার প্রাইম মিনিস্টার। আমাদের একটা মনোহন্যতা ইয়ে আছে, মাইন্ডসেটের একটা ব্যাপার আছে, দ্যাট আমরা এদেরকে কাউকে প্রাইম মিনিস্টার বলতে রাজি ছিলাম না, অ্যাডভাইজার বলবো, চিফ অ্যাডভাইজার। রিমেম্বার দ্যাট দ্য চিফ অ্যাডভাইজার ইজ অ্যান অ্যাডভাইজার টু সামবডি। আই মিন, আমাদের থেকে বড় করলো ভুটান, when they were transition যখন হচ্ছিল ওদের ডেমোক্রেসির দিকে, ফ্রম আ মোনার্কি। এই 3টে দেশ ছাড়া আর কেয়ারটেকার কোথাও আছে এটা আমার জানা নাই, কিন্তু যারা ক্ষমতায় থাকেন তারাই ইলেকশন ডিক্লেয়ার হলে তারাই কেয়ারটেকার হয়ে যান। তারা তখন পলিসি ম্যাটার্স নিয়ে বা এইগুলি নিয়ে ডিল করেন না। এইটাই হলো কনসেপ্ট। সো আমি যখন এই শুরু হলো প্রথমে, তখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম হলিডেতে, উইকলি হলিডেতে, অপোজিং দিস। আমি বলি কেন অপোজ করছি, এবং আমি অ্যাপেলেট ডিভিশনে আর্গিউ করেছি, ঠিক আছে। ইউসি, আপনি আমাকে ট্রাস্ট করছেন, জনগণ ট্রাস্ট করছে আমাকে, আমার হাতে ট্রেজারি, দেশ, আমার প্রপার্টি, আমার সব কিছু, আমার লাইফ, লিবার্টি সব আপনি দিয়ে দিচ্ছেন আপনার হাতে, যারা ট্রেজারি বেঞ্চে আছেন 5 বছরের জন্য। 5 বছরের, সঠিক। আমি কি এতই খারাপ যে আমি 5 বছর চালাবো, কিন্তু কেয়ারটেকার আমি ইলেকশন করাতে পারবো না? সো এই সব কারণে ডেমোক্রেসি যদি আমার বেসিক স্ট্রাকচার একটা হয়, তাহলে আমি নন ডেমোক্রেটিক ইসে কেন যাব? আপনি যথার্থভাবেই বলছেন, এবং আপনি ইলেকশন কমিশনকে এম্পাওয়ার্ড করার পক্ষে ছিলেন। জি 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 জি, এবং সকল কর্তৃত্ব ইলেকশন কমিশনের। এখন এটি তো ইতিহাস হয়ে গেছে। এখন আমি বলি ইভেন 1990-তে যে এগ্রিমেন্ট হয়েছিল বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ, মেজর পলিটিক্যাল পার্টিজ, সেখানে কিন্তু কেয়ারটেকার কনসেপ্ট ছিল না। দে ডিড নট সে দ্যাট আমরা ডেমোক্রেসিকে এইভাবে প্রোটেক্ট করব, এই কেয়ারটেকার থাকবে। 3 জোটের রূপরেখার কথা বলছে, এবং সেখানে যেটা ছিল সেটা ছিল যে পার্লামেন্টারি ফর্মে যাব আমরা, গভর্নমেন্টের ফর্মটা, আনুপাতিক হারে একটা সরকার হবে এরকম বিষয়ও আলোচনায় ছিল, বাট ওইটা ছিল না, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ছিল না। সো কোয়েশ্চেন ইজ যে এখন আপনি
এই যে রিভাইভ করলেন, আমি জাজমেন্ট পড়ি নাই, সো আই ক্যানট সিট ইন জাজমেন্ট অন দ্যাট জাজমেন্ট। ওই কোর্টের জাজমেন্টের উপরে আমি বসে কোনো মন্তব্য করব না। তবে পত্রপত্রিকায় যেটা দেখেছি সেটা হলো যে কেয়ারটেকারটা কি নাকি রিভাইভ করা হয়েছে, উইচ মিনস 13th অ্যামেন্ডমেন্ট যেটা ছিল সেটা বহাল করা হলো। ঠিক আছে, কেয়ারটেকার কনসেপ্ট যেটা যদি বহাল করা হয় তাহলে এখন সমস্যা কি দেখেন, ইউ হ্যাভ এন ইন্টারিম গভর্নমেন্ট রাইট, উইচ ইজ ইন পাওয়ার। কালকে এরা তাড়াহুড়া করে এইগুলি অনেক কিছু করতে হয় চিন্তা ভাবনা করে, এটা আরও কিছুদিন পরে করা যেত বা রিভিউ অ্যাপেলেট ডিভিশনে পেন্ডিং আছে সেটার ডিসিশন চলে আসতো। বাট মজুমদার সাহেব ইজ আ ভেরি প্রোঅ্যাক্টিভ পারসন, উনি সব কিছু এক্ষুনি সমাধান করে দিতে চান। উনি গিয়ে মামলা টামলা দিলেন। মানে ঠিক আছে, মজুমদার মিন্স ডক্টর বদিউল আলম ইয়েস মজুমদার, ইয়েস, হ্যাঁ, ইলেকশন সংস্কার কমিশনের যিনি প্রধান। জি হোয়াট এভার উনি মামলা করলেন, উনি আর কয়েকজন উনি মামলা আজকে আবার রংপুরে বলছেন আওয়ামী লীগের নির্বাচনেও কোনো বাধা নাই। হ্যাঁ, আমি বলি যে মজুমদার সাহেব এটা আরো একটু ওয়েট করতেন। 13th অ্যামেন্ডমেন্টের রিভিউ ইজ পেন্ডিং, Right. রিভিউটা ডিসাইড হয়ে যেত। এখন যদি আপনি এটাকে সংবিধানে যদি অ্যাজ ইট ইজ দিয়ে দেন, যেটা ছিল, হ্যাঁ, ইনকর্পোরেট করতে চান, ইনকর্পোরেট করেন 13th অ্যামেন্ডমেন্ট অ্যাজ ইট ইজ, what is the situation then? Where will this interim government oath নিয়েছে কিন্তু রাইট, to protect this constitution, রাইট, preserve this constitution, রাইট, তাহলে কোথায় যাবেন আপনি, কিভাবে আপনি ইলেকশন করাবেন, কাকে দিয়ে করাবেন, তাহলে কি জজ সাহেবকে আনবেন? যদি আই এম নট সিটিং ইন জাজমেন্ট, আমি জানি না এখনো কি আছে, কিভাবে লেখা হয়েছে, ধরে নেই যে এর 13th যদি চলে আসে তাহলে আপনি কি ইমিডিয়েট পাস তো হবে না, হি হ্যাজ রিজাইন, তো উনি তো আসবে না, রিটায়ার্ড যে হবে, ইমিডিয়েট পাস রিটায়ার্ড যিনি হবেন ওনাকে নিয়ে সিদ্দিকী সাহেবকে আনবেন। উনি যদি না আসেন তাহলে আপনি কি SM হোসেনকে আনবেন, কাকে আনবেন? মানে এরা এক্স চিফ জাস্টিস, জি হ্যাঁ, ইমিডিয়েট পাস্ট এবং অথবা তার আগের জন। জি। সো হাউ ডু ইউ রিজলভ দিস? সো কোয়েশ্চেন ইজ, এই জিনিসটা আরেকটু ডিলেট করে যদি করতো, আমার রিভিউটা হয়ে যেত ওদিকে, তারপরে যদি ওনার ইয়ে ছিল, বিকজ 15th অ্যামেন্ডমেন্টে তো একটা জিনিস না, কোয়াইট আ ফিউ থিংস 15th অ্যামেন্ডমেন্টে। রেফারেন্ডাম আছে 15th অ্যামেন্ডমেন্টে, 7A, B আছে, এগুলি সব আছে। এখন আপনি কাকে কাকে দোষ দেবেন? আই মিন, আপনার যদি স্টেট ক্রাফট কনস্টিটিউশন বোঝার যদি ক্ষমতাই না থাকে, দেখেন 4A যেটা আছে, 4A কিন্তু 14th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঢুকিয়েছে বিএনপি। সেখানে বলেছে প্রেসিডেন্টের ছবি থাকবে, প্রাইম মিনিস্টারের ছবি থাকবে, সো অন এন্ড সো ফোর্থ। আওয়ামী লীগ যে বঙ্গবন্ধুর ছবির কথা বলেছে, এইটা কিন্তু তারা সাবস্টিটিউট করেছে, তারা কিন্তু নিজে ঢুকায় নাই। এটা অনেকেই জনগণ মনে করছে যে এটা সম্ভবত তারাই ঢুকিয়েছে। নো, দিস ওয়াজ ব্রট ইন বাই দ্য 14th অ্যামেন্ডমেন্ট। সো আমার কথা হচ্ছে যে আমরা যদি রাষ্ট্রকে ঠিক করতে চাই, স্টেটকে স্টেটের মতন যদি চালাতে চাই, আর এইটাকে যে আমি এই আজকে যেটা করছি এটা 200 বছর চলবে, 100 বছর চলবে, এই পরিকল্পনা যদি না থাকে তাহলে বারবার আমরা হুচট খাবো। জি, বারবার আমরা হোঁচট খাবো। এবং আমরা আর একটা একটা ছোট বিরতিতে, কথা বলেনি, রেফারেন্ডামের যেহেতু বলেছেন, জি জি বলুন। এই যে আমাদের যে সংবিধান বর্তমানে আছে 72, it never went through a referendum, it never was given to the people. This constitution যেটা আমাদের যেটা আছে, this was not drafted by this parliament, this was only passed, constituent assembly শুধু পাস করেছে। এটা কলকাতায় ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী ড্রাফট করেছেন, ওইখান থেকে এনে এরা এই কাজ করেছে। ঠিক আছে, সো আমার যে কথাটা সেটা হলো, আপনি যে তথ্যটি দিলেন, কিন্তু এখানে যাদের নাম আমি আলোচনায় সবসময় বলছি, আছে, সবসময় বলি, এই ব্যারিস্টার আমিরুল ইসলাম বা আরো না অনেক, না, এইগুলি সব ওই কলকাতায় দৌড়াতো, ওইগুলি। আপনি কি সুব্রত রায় চৌধুরীর কথা বলবেন? আপনি তো আপনার কথাই বলবেন। অল দিস প্রি ভিক্টরি বা লিবারেশনের আগের যত ডকুমেন্টস আছে যেটা ইস্যু, অল ওয়ে ড্রাফটেড বাই সুব্রত রায় চৌধুরী, অল।
আমাদের এই আলোচনা চলবে একটা বিরতির পর এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি 2 মিনিটের বিরতি, ফিরবো এক্ষুনি, আশা করি সঙ্গেই থাকবেন। চারজন করে, ছোট করে বলবো। অন আপনি কারোর বইতে পাবেন এইগুলি, সুব্রত রায় চৌধুরী। আমি কারো বইতে পাই না, এটা জন্য জিজ্ঞেস করতেছি। পাবেন, দিস ইজ অল আপনার মেহেরপুরের যত ডকুমেন্টস আছে অল ড্রাফটেড বাই হিম, ঘোষণাপত্রের ব্যাপারে সব অল ইনক্লুডিং দিস কনস্টিটিউশন। এবং আরেকটা বর্ণনা কিন্তু আসছে, এই যে আপনার জেনারেল জ্যাকব ছিলেন না, ডেপুটি, যে আমাদের এখানকার। ফুয়াদ ভাই, আপনার কাছে আসবো, 3 মিনিটে সেরে ফেলবেন। 3 মিনিটে সেরে ফেললে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ স্যার, মোবাইল মনে হয় একটু সাইলেন্ট মোডে রাখতে হবে, না হইলে টুকটুক আওয়াজ হয়। আমার তো সাইলেন্ট, আমারটা তো একদম না, ফ্লাইট মোডে না, ফুল। হ্যাঁ, না এই ভলিউম অফ করে রাখছেন? সব কিছু অফ। আচ্ছা, ওকে ফাইন। ফ্লাইট মোড থাকলে তো হ্যাঁ, এই স্যারের কি হয়েছে? 30 সেকেন্ড আছে, তাড়াতাড়ি করো। এই এদিকে তোমাদের যোগাযোগ নাই? ফুয়াদ ভাইয়ের মোবাইল মনে হয় নড়াচড়া করে। হয়েছে? এই ঠিক আছে স্যার, একটু কথা কন। ঠিক আছে নাকি এখন? ওকে ওকে, সরে যাও। ঠিক আছে? হ্যাঁ, সরে যাও। ঠিক আছে, ওকে, 15 সেকেন্ডস। ওকে, স্ট্যান্ড বাই, অল স্ট্যান্ড বাই। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট নিয়ে। বিরতির আগে অ্যাডভোকেট মহসিন রশিদের কথা শুনছিলাম। আবার ফিরব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। অ্যাডভোকেট মহসিন রশিদ কিন্তু একটা সমীকরণ তুলে ধরে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন, এখানে একটা সংকটের মধ্যে আমরা আছি। আপনি কি মনে করেন? একটা বিষয় হচ্ছে, আপনার আগের প্রশ্নের উত্তর দিয়ে যে বিচার করবার ব্যাপারে, দেখেন যে রাজনৈতিক অপরাধ কিন্তু ফৌজদারি অপরাধ না। আওয়ামী লীগ এটা বাতিল করে যেটা করেছে সেটা একটা পলিটিক্যাল ক্রাইম করেছে, এবং এটার জন্য সে অলরেডি পে করে ফেলছে, এবং তার মানে পানিশমেন্ট এবং প্রাইসটা এত হেভি হয়েছে যে তার ইতিহাস থেকে সে নাই হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীদের তো একটা ভূমিকা ছিল, শেখ মুজিবের পরিবারের একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে আন্দোলন, লড়াইতে, সংগ্রামে। যদিও ৭১-এর যুদ্ধে তার অবদান কতটুকু সেটা প্রশ্নবিদ্ধ, কিন্তু যুদ্ধের আগ পর্যন্ত লিডিং টু দ্য ওয়ার তার একটা হিউজ কন্ট্রিবিউশন আছে, তাকে সামনে রেখেই মানুষ উজ্জীবিত হয়েছে। তো সেই জায়গাতে আওয়ামী লীগ যে প্রাইস পে করেছে সাডেনলি, যে আপনার 40% প্লাস যার একটা রেগুলার ভোট মার্জিন ছিল ক্ষমতায় আসবার মতো, সে সাডেনলি নাই হয়ে গেছে দেশ থেকে। তো সেই বাস্তবতায় তার শাস্তি আসলে হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য, সবাই পালায় চলে গেছে। এবং ওই যে বেগম লক্ষণ সেন, যেটা যে কারণে বলছি আর কি, যে 800 বছরের ইতিহাসে আমার এই বঙ্গীয় জনপদে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবার ইতিহাস লক্ষণ সেনের পরে আর কারো ছিল না। নদিয়া থেকে পালিয়ে চলে গেছে, এবং সে তার মানে গুরুর দরবারেই চলে গেছে, দরগায় চলে গেছে। তো সেইখানে এটার জন্য শাস্তি হয়ে গেছে। শাস্তির আর একটা আলোচনা যেটা আছে সেটা হচ্ছে রায় যিনি দিয়েছেন, ওনাকে স্যার আমি জানি না জাস্টিস মিস্টার চিফ জাস্টিস বলা ঠিক হবে কিনা, খায়রুল হক সাহেব, উনি কিন্তু বলেছিলেন যে আরও 2টা টার্ম যাওয়া যেতে পারে, এবং সেক্ষেত্রে জুডিশিয়ারিকে এই প্রসেসের বাইরে রাখা যায় কিনা সেটা আপনারা ভেবে দেখবেন এরকম। কিন্তু ওনার রিটায়ারমেন্টের 16 মাস পরে যে রায়টা উনি লিখলেন সেটা অ্যাবসলিউটলি মানে ডিফারেন্ট ছিল দ্যান হোয়াট হি সেড ইন দ্য ওপেন কোর্ট। এইটা একটা প্রিটি পারজারি বলতে পারেন আর কি, ইটস এ ব্রিচ অফ হিজ ওথ অফ দ্য অফিস। এটা অপরাধযোগ্য, এবং খায়রুল হক থেকে শুরু করে যারা তার সাথে
অ্যাগ্রি করেছেন এই ডিসিশনের ব্যাপারে, তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার এবং করা উচিত আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটির স্বার্থে। দু একটা মামলা দেখেছি, কিন্তু বরাবরই দেখলাম যে এখানে আওয়ামী লীগের ল্যাসপেন্সার এবং দোসরদেরকে খুব সিরিয়াসলি স্পিড আপ করে বিচার করবার জায়গাটাতে যথেষ্ট দুর্বলতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, এবং একটা অনীহাও আছে কোনো কোনো জায়গাতে। এরপরে হচ্ছে আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে তাহলে এটা স্যার যেটা বলেছেন যে এটা কোনো ক্রাইসিস তৈরি করছে কিনা, না আমার দেশে মনে হচ্ছে যে না, কোনো ক্রাইসিস নাই। জাজমেন্ট যেটা এসছে এটা আসলে কাইন্ড অফ একাডেমিক এক্সারসাইজ হয়ে গেছে, এটা আসলে কোনো রিয়েল টাইম ইমপ্লিকেশন এই মুহূর্তে নাই। কারণ বাই ডিফল্ট আমরা এখন একটা ইলেকশন মুডের একটা গভর্নেন্সের মধ্যে আছি, এবং কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনের থেকেও একটা লার্জার পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়ে গেছে এই বিষয়ে, যে এই সময়টা থেকে পোস্ট হাসিনা রেজিমটা কিভাবে অপারেট করবে, কারা এটা চালাবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গভর্নেন্সের ম্যান্ডেট চলে আসছে। এই ম্যান্ডেটটা মাচ মোর পাওয়ারফুল দ্যান দ্য কনস্টিটিউশন ইটসেলফ অর এনি জুডিশিয়াল ডিসিশন। তো সেই জায়গাতে আমি বোধ করি এটা টেকনিক্যালি একটা একাডেমিক ডিসিশন, এবং আমিও স্যারের সাথে একমত যে কেয়ারটেকার প্রফেশনটা আর থাকা উচিত না। তাহলে ফিউচারটা কি, আমাদের ওয়ে অ্যাহেডটা কি? ওয়ে অ্যাহেডটা হচ্ছে যে একটা কনসেনসাসের মধ্য দিয়ে তো আমরা একটা ইলেকশনাল মেকানিজমে চলে যাব। ইলেকশন কমিশনটা কিভাবে ফর্ম হবে এটার ব্যাপারে একটা কনসেনসাস এই সরকারের সময় করে দিয়ে যেতে হবে, যে ইলেকশন টাইমটা কিভাবে অপারেট করবে। ভারতে দেখেন একটা ভালো প্র্যাকটিস ছিল, যদি মোদি সেটা বাতিল করে দিয়েছে, যে সংসদে সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস তিনজনই মিলে একমত হয়ে নির্বাচন কমিশনার অথবা প্রধান নির্বাচন কমিশনারদেরকে অ্যাপয়েন্ট করবেন, এবং নির্বাচনকালীন সরকারের কোনো রুলস, এঙ্গেজমেন্ট, আইন সেটা তারা দেখভাল করবেন, এবং সেই ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টেড হতো। লাস্ট নির্বাচনের আগে মোদি যেটা করেছে, বিরোধী দলীয় নেতার বদলে একজন ফেডারেল মিনিস্টারকে যোগ করেছে। রাইট। তো ফেডারেল মিনিস্টারকে বিজেপি যেহেতু ক্ষমতায়, তার দলের একজন। আর জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টেও ভারতে রিলেটিভলি আমাদের থেকে একটু বেটার প্র্যাকটিস ছিল, কিন্তু তারা প্রচুর পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করেছে, সুপারসিড করেছে, এবং পছন্দের লোকদেরকে প্রধান বিচারপতি বানিয়েছে। এটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, ওই সুন্দর সিস্টেমটা এখন আর ফাংশনাল না। এবং গত নির্বাচনে দেখলাম বিভিন্ন সংগঠন কিন্তু বলেছে যে 100 সিটে প্রায় 5.5 কোটি ভোট এদিক সেদিক হয়েছে, নটচর হয়েছে। তো এই নটচর হবার কারণে যেটা হয়েছে যে মোদি ক্ষমতায় আসতে পেরেছে, আদারওয়াইজ মোদির ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল না। তো সেই জায়গাতে এরকম একটা প্রভিশন আমরা করতে পারি কিনা, যে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের মানে মানে যিনি পজিশনের যিনি প্রধান থাকবেন, প্রধান দলের প্রধান, বিরোধী ন্যূনতম 2টা দলের প্রধান সংসদে, কারণ আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসির আলোচনা করছিলাম, এই 3 জন প্লাস চিফ জাস্টিস, এই 4 জন মিলে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রস্তাবিত তালিকা পাবলিক করতে হবে রাষ্ট্রের কাছে। আমরা আরো একটু অ্যাডভান্স করতে চাই, যে ধরেন আমরা 10 জনের নামের ব্যাপারে আসছে, এই 10 জন থেকে আমরা শর্টলিস্ট করে 5 জন ঠিক করব, বাট এই 10 জনের ব্যাপারে কারো কোনো আপত্তি আছে কিনা রাষ্ট্রের বিজ্ঞাপন দিয়ে দিতে হবে। সারা পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন কমিশনারদেরকে শর্টলিস্ট করে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কালচার আছে। সুশীল সমাজের সদস্য, নাগরিক সমাজ, রাজনৈতিক দলকে চিঠি লিখে যে এই 10 জনকে আমরা শর্টলিস্ট করেছি, যদি তাদের ব্যাপারে কোনো গোপন তথ্য, গোপন দুর্নীতি, গোপন লুটপাট, পাচার কোনো কিছু আপনারা জানেন, জাতিকে জানান। এরপরে আপনি একটা সিস্টেমের মধ্য দিয়ে সবচেয়ে ক্লিন 5 জনকে জাতির কাছে প্রেজেন্ট করবেন, এবং তারা নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন। সেই ফর্মে যাওয়া দরকার। কেয়ারটেকার প্রভিশনটা আমাদের পার্মানেন্টলি এখান থেকে বের হয়ে আসা দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রথমে আমি বলি যে দেখেন, সংবিধান ইজ ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট দ্য এভরিথিং। আমরা একটা কথা বলি, হোয়াট ইজ অ্যাডমিনিস্টার্ড বেস্ট ফর দ্য পিপল ইজ দ্য বেস্ট। ফর ফর্মস অফ গভর্নমেন্ট or constitution, let fools contest. We can contest whole day, it will not bring any solution. সুতরাং আমরা বলবো যে জনগণ এবং দেশের জন্য বা রাষ্ট্রের জন্য যেটা মঙ্গল, সেটাই আমাদেরকে তো করতে হবে। সেই এখন আমরা ওই পজিশনে চলে আসছি। আমরা তো অনেক কিছু করলাম এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, পক্ষে বিপক্ষে কত কথা হয়েছে, ইউ নো ইট ডিড নট ব্রিং এনি বেনিফিট। আবার একজন, যেটা আমি অ্যারিস্টোটেলিয়ান আর প্লেটোর মধ্যে যে দ্বন্দ্বটা ছিল, দেখেন
প্লেটো বলতো যে গুড ম্যান ছাড়া কিছু হবে না। তো অ্যারিস্টটল বলছে ইয়েস, গুড ম্যান ইজ নিডেড, বাট দেন ইউ ক্যানট বিলিভ গুড ম্যান অল দ্য টাইম। সো ল ইজ নিডেড, লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইজ অলসো নিডেড, বিকজ ইটস নট হার্মিং হিম। সুতরাং সে যদি ভালো মানুষ হয় আর দেশের লোক সবই ভালো মানুষ হলো, তাহলে তার দরকার নেই। বাট ল শুড কো এক্সিস্ট। সুতরাং আমি বলি যে যেটা উনি বলেছেন, যে প্রথমে হলো আমরা যে পজিশনে এখন আছি বা ইতিহাসের যে একটা ক্রাইসিস পয়েন্টে আছি, আজকে আমি দেখছিলাম যে সিরিয়ায় কী অবস্থা। উই আর মোস্ট ভালনারেবল পজিশন এজ এ স্টেট নাও। সুতরাং আমরা যদি এখন সারাক্ষণ ঝগড়াঝাটি করে কিভাবে কনস্টিটিউশন হবে, কোন সংবিধান, এগুলো কোনো, ইট উইল নট সলভ এনি প্রবলেম ফর দ্য পিপল, নট ফর দ্য স্টেট স্টেবিলিটি। সুতরাং আমি মনে করি এখন যেটা হবে এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই ওটা থাক। তত্ত্বাবধায়ক সরকার যেটা হয়েছে, নেক্সট গভর্নমেন্ট যেটা উনি বলছেন আমিও তাই এগ্রি করি, তারা চিন্তা করুক। অসংখ্য ধন্যবাদ। বাট উই নিড টু হ্যাভ এ ট্রানজিশন নাও। অসংখ্য ধন্যবাদ। ববি হাজ্জাজ, দেখেন, প্রথমত সরকার পরিচালনার ব্যবস্থাটা কোনো সময় পার্মানেন্ট হতে পারে না। সময়ের সাথে সংস্কৃতি বদলাবে, জনগণের প্রয়োজন বদলাবে, জনগণের চাওয়া পাওয়া বদলাবে, তার সাথে সরকার পরিচালনার ব্যবস্থাটাও বদলাতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে এগেন যেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, যেই প্রেক্ষাপটে 90-91-তে দাঁড়িয়েছিলাম, সেই প্রেক্ষাপটে কেয়ারটেকারটা প্রয়োজন ছিল। এবং কেয়ারটেকার প্রচুর দেশে আছে বা প্রচুর দেশে অনেকবার ব্যবহার করা হয়েছে এবং হয়ে থাকে। ইসরায়েল বলেন, বেলজিয়াম বলেন, নেদারল্যান্ডস বলেন, মানে অনেক দেশ, ইটালি বলেন, এবং অনেক দেশে আছে কেয়ারটেকারটা তখন ব্যবহার হয় নির্বাচনের পর, যখন কোয়ালিশনের একটা সেটেলমেন্টে আসতে সময় লাগছে, যে সরকার কারা কারা কীভাবে গঠন করবে, এগুলো অনেক দেশে হয়, 2-4 মাস চলে যায় এই সেটেলমেন্টে আসতে। অতদিন একটা কেয়ারটেকার সরকার পরিচালনা করে। সো কেয়ারটেকার নতুন না, এবং শুধু 1, 2 বা 3টা দেশে আছে তাও না, অনেক দেশে আছে, এবং এক এক সময় এক একভাবে ব্যবহার করা হয়। পয়েন্টটা হলো যে ব্যবহার কেন করবে? ব্যবহার যখন যেই দেশের প্রেক্ষাপটে যেভাবে প্রয়োজন হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে 90-91-তে যে প্রয়োজনটা এসেছিল, যে ওই যে রাজনৈতিক সরকারকে যে নিয়ে আসবে, কারা নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে, হঠাৎ করে একটা সরকার ধূলিসাৎ হয়ে গেছে। মানে জাতীয় পার্টির সরকার পতনের পর হঠাৎ করে সরকারই নেই, কোনো সরকার নাই, সরকার ব্যবস্থাই নেই। তাহলে এখন এইটা নতুন একটা সরকারের জন্য একটা নির্বাচন লাগবে, তাহলে নির্বাচন কিভাবে আনা হবে? সেই কারণে 90-91-তে কেয়ারটেকার সরকারের সিস্টেমটা আসলো। সিস্টেমটা আসার পর এটা নিয়ে খুব বেশি আলোচনা হলো না, কিন্তু 96-তে যে এটা নিয়ে 96 নির্বাচনের আগে থেকে এটা নিয়ে আন্দোলন শুরু হলো। 96-তে যে হলো যে আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখতে পারছি না। যদি বিশ্বাস নাই রাখতে পারি, লাস্ট কোন জিনিসটা কাজ করেছে? কেয়ারটেকার সরকার কাজ করেছে। তাহলে চলেন ওইটাতে বিশ্বাস রাখতে পেরেছিলাম, তাহলে আমরা ওইটাতে যাই। 2001-এ সেমভাবে গেছে, তারপর আবার 2006-এ যে আবার আমরা ঝামেলায় এসেছি। তো এই যে বিশ্বাস রাখার এখন একটা প্রবলেম আছে। বিশ্বাস রাখার প্রবলেম কেন আছে? কারণ আমাদের রাজনৈতিক কালচার একভাবে কাজ করছে। আমরা বেশিরভাগ মানে মনে করেন আমরা অনেক সময় সুশীল সমাজ বা ঢাকায় যারা আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, আমরা অনেক ধরনের কথা বলি। এলাকায় গেলে মনে করেন আমি 1.5 দশক হয়ে গেল রাজনীতির সাথে সম্পৃক্ত একদম ওতপ্রোতভাবে। তো যখনই কোনো উপজেলা ইউনিয়ন লেভেলে যাই, এগেন স্পেশালি আমি গত বছর পর্যন্ত বলছিলাম, ফার্স্ট থিং লোকজন বলতো, ভাই আপনারা তো ভাল লাগে, আপনি নৌকা নিয়ে আসেন না, আপনি নৌকা নিয়ে আসেন। কেন নৌকা নিয়ে? কেন আমরা তো নৌকার বিরোধিতা করি। হ্যাঁ সেইটা করেন, কিন্তু আসেন নৌকা নিয়ে, মানে পাবলিক ডিমান্ড এটা। কারণ পাবলিক চিনে এক একভাবে, চেনার কারণও আছে ভাই। পৃষ্ঠপোষকতার রাজনীতিতে আমাদের দেশ চলে। কেন? আপনি একজন যে পভার্টি স্ট্রিকেন, তাকে যে যদি বলেন যে আপনার অধিকারটা আপনার হাতে ফিরিয়ে দেব, আপনার অধিকারের মাধ্যমে আপনি সব ক্ষমতা নিজ হাতে পাবেন, সে ভাই বোকা না, সে নিজেও জানে যে এটা যদি হয়ও এটা হইতে অনেক সময় লাগবে। তার পেটে রাইট নাও খিদা, তার কালকে এই জিনিসটা লাগবে, চিকিৎসা লাগবে বা কিছু লাগবে। 10 বছর ওয়েট সে এটার জন্য করতে পারবে না। দ্বিতীয়ত 10 বছর সাপোজ সে পেশেন্টলি ওয়েট করলো, এর আগে অনেকবার তারা প্রতারিত হয়েছে। এইবার যদি আপনার মুখের দিকে তাকে সে 10 বছর ওয়েট করে, কি ভাই কি বিশ্বাস আছে আপনি প্রতারণা করবেন না, বা আপনাকে সরিয়ে দিয়ে অন্য কেউ এসে প্রতারণা করবে না? তার পুরো ধৈর্যটা, তার পুরো স্যাক্রিফাইসটা তো পুরো বিফল গেল। সো তারা তখন এই পৃষ্ঠপোষকতাতেই থাকতে চায়। আপাতত অ্যাটলিস্ট আমরা এই জায়গায় আছি। তো এইসব জায়গার জন্য যে বেশি পৃষ্ঠপোষকতা করতে পারে তার হাতে ক্ষমতা বেশি, ভোটটাও সে নিতে পারে বেশি। সো তাহলে সে চেষ্টা করবে বেশি পৃষ্ঠপোষকতা করতে। বেশি পৃষ্ঠপোষকতা করার জন্য আপনার কি দরকার? আপনার টাকা পয়সা দরকার, সেটার জন্য লুটপাট করবেন। এই যে একটা সাইকেলে আমরা, একটা ভিশাস সাইকেলে আমরা
আটকানো। এই বিশেষ সাইকেল থেকে বের হয়েই তো আমাদের কম্পিটিশনটা তৈরি করতে হবে। এই কারণে আমাদের এই জায়গায় বেলজিয়ামে যেমন কোয়ালিশন ফর্ম করতে ওদের দেরি হয় বলে ওরা কেয়ারটেকার করে, আমাদের এই জায়গায় রাজনৈতিকরা বিশ্বাসের জায়গা তৈরি করার জন্য আমাদের কেয়ারটেকার দরকার। এবং এগেন এই কেয়ারটেকার রাইট নাও অ্যাজ ইট ইজ, এইটাতেও সংস্কার দরকার। যেমন মনে করেন আমি নিজেও অনেক আগে থেকেই বলছি যে জুডিশিয়ারিকে কিভাবে কেয়ারটেকার সরকার থেকে বের হওয়া যায়, মানে যখন আওয়ামী লীগ কেয়ারটেকার বাতিল করে তখন আমরা কেয়ারটেকার যেন বাতিল না হয় এটার জন্য আন্দোলনে নেমেছি, এটার জন্য অনেক আওয়াজ করেছি। কিন্তু তখন আমি পার্সোনালি বলছি যে তখন আমি কিন্তু অনেকবার বলেছি যে এটার একটা সংস্কার করে যে জুডিশিয়ারি এখান থেকে বের করে নিয়ে আসি, কারণ জুডিশিয়ারি এত ইম্পর্টেন্ট একটা পিলার, এখানে রাজনৈতিক হস্তক্ষেপ যেন না হয়। বাট এই সংস্কারগুলো করে কেয়ারটেকার আমাদের এই মুহূর্তে প্রয়োজন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ ববি হাজ্জাজ। অ্যাডভোকেট মহসিন রশিদ, এই বিষয়ের উপর আপনি কি বলবেন? দেখেন, কেয়ারটেকার বাইরের থেকে এনে দরকার নেই। আমরা একটা প্রস্তাব দিয়েছি কনস্টিটিউশনাল, যে রিয়াজ, ডক্টর রিয়াজ সাহেবের এখানে, যদি প্রেসিডেন্ট ডিরেক্টলি ইলেক্টেড হয় অ্যাডেড ফ্র্যাঞ্চাইজের বেসিসে, আর পার্লামেন্ট আছে কনস্টিটিউয়েন্টসদের নিয়ে, তাহলে আর অনেকেই এই প্রস্তাব দিয়েছে ডাইরেক্ট ইলেকশনের। আর আমার মনে অন্য জায়গাগুলিতেও একটা আছে টু ক্রিয়েট আ ব্যালেন্স বিটুইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দি প্রেসিডেন্সি। এইটা যদি হয় তাহলে আমরা আরও কিছু প্রস্তাব দিয়েছি। ধরেন যদি বাইক্যামেরাল লেজিসলেচার হয় তাহলে উনি সেনেট থেকে নিয়ে উনি নিজেই কেয়ারটেকার হয়ে যেতে পারেন আপনার বাইরের থেকে, বিকজ ইজ ডাইরেক্টলি ইলেক্টেড, আপনার দরকার নাই বাইরের থেকে আনার। নাম্বার 2, আমরা বলেছি যদিও উই আর অপোজ টু কেয়ারটেকার, কিন্তু যদি দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে প্রয়োজনই হয় তাহলে ওইটা এক সিস্টেম হতে পারে। সেকেন্ড সিস্টেম হতে পারে, উই হ্যাভ প্রপোজড, আমরা প্রস্তাব দিয়েছি 4টি কাউন্সিলের, ওর মধ্যে একটি কাউন্সিল হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, যেখানে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস, এরকম আর্মি চিফ, এরা সব, এয়ারফোর্স, নেভি, এরা সব আছে। তাহলে হোয়াট ক্যান হ্যাপেন ইজ দে ক্যান নমিনেট somebody from within the Senate or somewhere, যারা ইলেক্টেড আছে, জনগণের যাদের আস্থা আছে, সেখান থেকে নমিনেট করে একটা প্রাইম মিনিস্টার, একটা স্মল ক্যাবিনেট ফর্ম করে দ্য গভর্নমেন্ট ক্যান রান। কিন্তু বাইরের থেকে যারা ইলেক্টেড না, সেখান থেকে আনার কোনো প্রয়োজন নাই। সো আমার প্রস্তাবটা ঠিক আছে না গলত আছে না মানা উচিত, দ্যাটস নট এন ইস্যু। বাট আপনি সেটাকে ওন করেন। আমি ওন করছি সেটা, এইটা আপনি বাস্তবায়ন চান। আমি তো প্রস্তাব দিয়েছি, যদি সবাই মিলে বাস্তবায়ন চায় হবে, আর না হলে আদার্স ক্যান কাম ইন উইথ সাম গুড সাজেশন। কিন্তু আমার প্রস্তাব এইটাই যে যারা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড আছেন, এই জন্য আমরা একটা প্রস্তাব করেছি প্রেসিডেন্টের এটা টার্ম উইল বি 6 years অ্যান্ড পার্লামেন্টের টার্ম উইল বি 4 years, সো দ্যাট একটা ব্যালেন্স হতে পারে এবং এর মধ্যেই চলে যেতে পারে। অফকোর্স আর ওইগুলি তো আছে 2 terms অ্যান্ড দিস দ্যাট, ওই আউটলাইন্সগুলিতে আছে এই জিনিসগুলি। সো আমার বেসিক কথা হচ্ছে যে সেখানে আমরা এটাও বলেছি, কনস্টিটিউশন যদি আপনি এমেন্ড করতে চান তাহলে 3/4, নট 2/3, আমরা 3/4 বলছি। আর বাইক্যামেরাল ওইখানেও যেতে হবে, এবং রেফারেন্ডাম হচ্ছে ফাইনাল, আপনি মাস্ট ইন অল কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, যেটা আমরা বলেছি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি দ্বিতীয় বিরতি, এবং এটিও যথারীতি 2 মিনিটের বিরতি। ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন। এই কই চা দেওয়ার কথা তো ও ভুলে গেছে, পানি দিয়া যাইতে কাও না হইলে। গরম পানিটা আরো বেশি হেল্পফুল, বেশি রাতে চা। কেবল আমরাই ব্যতিক্রম, আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীমের কারণে অপপ্রয়োগ হয়, ফলশ্রুতিতে আমরা অগ্রগতি এবং সমৃদ্ধিতে পিছিয়ে যাচ্ছি। তাই তো ক্ষমতা অপপ্রয়োগের প্রয়াস বন্ধ করতে হবে, জনকাকাকে সবার উপরে স্থান দিতে হবে, তবেই মিলবে স্বস্তি, দেশে আসবে শান্তি ও সমৃদ্ধি। এবার একটু অন্য প্রসঙ্গে আলোচনা করব। ক্ষমতায় যাওয়ার আগে আমরা অনেক বড় বড় কথা বলি, ক্ষমতায় গিয়ে আমরা দলীয় আর ব্যক্তি স্বার্থে জনস্বার্থ জলাঞ্জলি দেই। স্যার, হ্যাঁ ঠিক আছে না?
না সেটা হচ্ছে নিউ জেনারেশন তো না, এইবার আপনারা দিয়ে শুরু করব, কোনো অসুবিধা নেই স্যার, ঠিক আছে না? হ্যাঁ, না দুইজনেই তো মাশাআল্লাহ। এই পানির গরম পানির কথা কইছো? ওকে 30 সেকেন্ডস। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট নিয়ে। এ পর্যায়ে আমরা একটু প্রফেসর আতাউর রহমান আপনার কাছ থেকে শুনবো। রাজনৈতিক নেতারা ক্ষমতায় যাবার আগে অনেক বড় বড় কথা বলেন, ক্ষমতায় গিয়ে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে জনস্বার্থ জলাঞ্জলি দেন। এই যে একটা অপসংস্কৃতি গড়ে উঠছে দীর্ঘদিন, এই অপসংস্কৃতিকে বেরিয়ে আসবার উপায় কি বলে আপনি মনে করেন? দেখেন, এটা তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি, অন্যান্য দেশেও হয়, বাট বাংলাদেশে এত প্রকট আকারে এটা আমরা বিগত যে ডেমোক্রেসির প্রসেসটা দেখলাম। এবং একটা হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিগত করা, যেটা সবাই বলেছে যে একবার ক্ষমতায় গেলে আর যেতে চায় না, যার ফলে এই যে 15 বছর 16 বছর আমাদের গণতন্ত্রটা নষ্ট হয়ে গেল। কেননা ওরা যতগুলো মেকানিজম আছে কনস্টিটিউশন অ্যান্ড আদারওয়াইজ সবগুলোই কিন্তু তারা করেছে, প্রতিষ্ঠানগুলোকে এক এক করে ধ্বংস করেছে। এটা বলা হয়েছে অনেক। আমরা বলছি যে যেমন জুডিশিয়ারি তারা নষ্ট করছে, হুইচ ইজ দ্য লাস্ট রিসোর্ট অর এন্ড অফ দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, ওটাতেও নষ্ট করে ফেলছিল। তো সুতরাং আমরা মনে করি যে এইটা ধরেন দুটো কারণ। একটা মেইন হচ্ছে যেটা রাজনীতিবিদরা সত্যিকারভাবে যে একটা নিউ নর্মস অ্যান্ড ভ্যালুজের মধ্যে দিয়ে গড়ে ওঠে নেই। আমরা যদি স্বাধীনতার পর থেকেই দেখি যে একটা হলো, এবং তাদের রোলগুলো ডিফাইন নেয়। যেমন একজন এমপি হয়েই মনে করে যে হি ক্যান ডু এনিথিং, এটা কোনো দেশেই হয় না। এমপির স্পেসিফিক রোল হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু সে তো ডেভেলপমেন্ট করছে, সে এটা করছে ওটা করছে। এখন তো এবং লাস্ট 15 ইয়ার্সে যে আমরা দেখছি যে অল পারভেসিভ, সব কিছুর মধ্যেই তার হাত। ফলে হচ্ছে এবং ডেভেলপমেন্ট ফান্ডটাও তাকে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এইটা কোনো দেশে নাই, এটা বাংলাদেশে হয়েছে। এই কারণেই তো বিশ্বের 1 নম্বর প্লেয়ারও এমপি হতে চায়। আর দুই হচ্ছে এই যে গত 15 বছর, তার আগেও আমরা দেখেছি কিছুটা, যে এই কনসেন্ট্রেশন অফ পাওয়ার, টেন্ড টু কনসেন্ট্রেট অল পাওয়ার ইন হ্যান্ড। দুজনের দায়ী। একটা হচ্ছে ইলেকটোরেট, যারা ভোট দিয়ে বানায়, তাদেরকেও সচেতন হতে হবে। যারা পলিটিক্যাল লিডার্স, যেমন আমি অনেক সময় দুঃখ করে বলি যে এই শেখ হাসিনার এত বড় একটা পরিবারতন্ত্র গড়ে তুলছিল, কেউই বলতে পারলো না যে তুমি যা করতেছো এটি কি করছো, গণতন্ত্র তো শেষ। কিছু লোক যদি 100 জন যদি বিএনপির লোক আসতো 2018, তাহলে তো তাদের বলার আর কোনো ই ছিল না, 5-7টা দিল। তো সুতরাং এই যে একচ্ছত্র ক্ষমতা, সেইখানে আমি মনে করি যে কনস্টিটিউশন কমিশন এবার যেটা হয়েছে, ডক্টর রিয়াজ উইল ডু এ গুড জব। অ্যাটলিস্ট সাজেশনগুলো, আমরা তো আগে গতবার তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক গালাগালি শোনার পরেও অনেক সাজেশন দিয়েছিলাম, হাউ টু ব্যালেন্স দ্য পাওয়ার। একটা ছিল যেটা উনি বললেন, আমরা আগেও বলেছি, যে প্রেসিডেন্টের হাতে, এবং হি শুড বি ইলেক্টেড ডাইরেক্টলি এবং শুড হ্যাভ স্পেসিফিক পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন টু এক্সারসাইজ। সেকেন্ড হলো প্রাইম মিনিস্টার পাওয়ার হ্যাজ টু বি কার্টেল, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে ওইখানে। আরেকটা যেটা উনি সবাই আমরা এখন এগ্রি করি, যে একটা ন্যাশনাল, আমি তখন বলছিলাম আমেরিকান স্টাইলে, যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে,
সেটা হলো প্রেসিডেন্ট উইল সিট উইথ অল দ্য এজেন্সিস, Stakeholders. হ্যাঁ, স্টেক হোল্ডার্স। এবং উনি যেটা বলেন ওর সঙ্গে একটু আমি ডিসএগ্রি করি, এখন কিন্তু স্টেক হোল্ডার্সরা এই যে আমাদের মতো সুশীল সমাজও কিন্তু স্টেক হোল্ডার, সুতরাং তাদেরকেও নেগলেক্ট করতে পারবেন না, তাদেরও রিপ্রেজেন্টেশন থাকতে হবে। স্টুডেন্টস আর অলসো স্টেক হোল্ডার, সুতরাং আমরা ইভেন দে আর নট ইলেক্টেড, দেয়ার ভয়েসেস শুড বি কাউন্টেড। Right. সুতরাং এরকম একটা স্ট্রাকচার যদি করা যায়, এবং আমি মনে করি প্রফেসর ইউনূস শুড ডু ইট নাও সো দ্যাট হি ক্যান কনসাল্ট, সো এগুলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মহসিন রশিদ, এই যে রাজনীতিবিদরা ক্ষমতায় যাবার আগে বড় বড় কথা, ক্ষমতায় গিয়ে দল এবং ব্যক্তি স্বার্থে জনস্বার্থ জলাঞ্জলি দেওয়ার যে সংস্কৃতি, এটি থেকে বেরিয়ে আসবার উপায় কি? আমি যারা এমপি হবে তারা শুধু লেজিসলেটিভ ওয়ার্ক করবে, আমরা এটা প্রস্তাব দিয়েছি। তার বাইরে তারা কিছু, এই যে মাদ্রাসা, স্কুল, কলেজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক, অ্যাডভাইজার টু উপজেলা, উপজেলার চেয়ারম্যানকে জিরো করে দিয়েছে, এইগুলি হবে না। সো এরকম অনেক প্রস্তাব আমরা দিয়েছি যে এদেরকে কিভাবে চেকে রাখা যায়। যদি ডেভেলপমেন্ট ওয়ার্ক না হয়, অনেকেই দেখবেন এমপি হতে চায় না, ও উপজেলায় যাবে, উপজেলায়, বুঝছেন, যাদের এমপি হওয়ার খাইশ, দে উইল গো টু দ্য উপজেলা, অ্যান্ড সাম অফ দেম মে ইভেন গো টু দ্য ইউনিয়ন কাউন্সিল, বিকজ টাকা, মাল। সো আমার কথা হচ্ছে যে আপনি যারা ট্রুলি হু লাভ দিস কান্ট্রি, যারা প্রপার লেজিসলেশন করতে পারবে, ওদেরকে আপনি রিসার্চ স্টাফ দেন, ওদেরকে পড়াশোনার জন্য ইয়ে দেন, ইভেন গিভ দেম মানি, গিভ দেম সাম ফান্ডস টু ডু দিস, ওদের একটা ভালো স্টাফ দেন, রিসার্চ 2-3টা রিসার্চ স্কলার্স বা স্টাফ দেন, আপনার আরও একটা পুরো অফিস সেট আপ করে দেন ওদের জন্য, যেন তারা শুধু এইটাতেই কনসেন্ট্রেট করে, যেন তারা বিভিন্ন দেশের আইন এই ব্যাপারে কি বলছে, সেখানে কিভাবে এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এই জিনিসগুলি নিয়ে তারা গবেষণা করবে। কিন্তু আমরা যদি ওদেরকে এভরিবডি হ্যাজ রাইটলি সেড, আই থিঙ্ক এভরিবডি উইল এগ্রি উইথ দিস, ওদের ইউ শুড টেক দেম আউট, এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা থেকে একদম বের করে আনতে হবে। ওদের কনস্টিটুয়েন্সির যে প্রবলেম আছে, রাস্তাঘাট দরকার, এটা তারা পার্লামেন্টে বলবে, মন্ত্রীকে বলবে, বাট নিজে ইনভলভড হতে পারবে না। রাইট। সো আমার মনে হয় যে এইটাই একমাত্র উপায় হতে পারে। আস্তে আস্তে আমরা যদি একবার শুরু করি নেক্সট ইলেকশনে, এর পরের ইলেকশনে এটা আরো মজবুত হবে, আরো এক্সপেরিমেন্ট। অসংখ্য ধন্যবাদ। ববি হাজ্জাজ, এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আমি অনেক দূর আমার বিজ্ঞ সহ-আলোচকদের সাথে একমত যে আপনার লোকাল গভর্নমেন্টকে যেভাবে আমরা মানে ক্ষমতাচ্যুত করেছি, স্পেশালি গত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে, এর আগেও থেকেও যে অনেক বেশি ক্ষমতাধর ছিল তা না, কিন্তু একটা প্রক্রিয়ায় ক্ষমতা বাড়ানো হচ্ছিল। কিন্তু গত 15.5 বছরের সরকারে এই তাদেরকে অনেক বড় দাগে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এবং এই ক্ষমতাগুলো অনেক বড় দাগে এমপি যারা মানে পার্লামেন্টারিয়ানদের হাতে নিয়ে আসা হয়েছে, যেটা আসলে তাদের অরিজিনাল দায়িত্ব হবার কথা না। পার্লামেন্টারিয়ানদের আসলে মেইন দায়িত্ব হওয়ার কথা লেজিসলেটিভ কাজ, মানে নতুন আইন প্রণয়ন করা। কিন্তু সেই জায়গা থেকেও আমাদের এগেন অনেক লোকাল বাস্তবতা বা বাংলাদেশের বাস্তবতাগুলো বুঝেই করতে হবে। অবভিয়াসলি এগেন লোকাল গভর্নমেন্টকে ক্ষমতায়ন করা, লোকাল গভর্নমেন্টকে ক্ষমতায়ন করলে সেই ক্ষমতাও কি কি পরিধি আছে, যেমন ক্ষমতায়ন যখনই করবেন তখন ট্যাক্সেশনের ক্ষমতাও লোকাল গভর্নমেন্টকে দিতে হবে। আমাদের ট্যাক্সেশনের নেটটাই খুব ছোট, মানে আমাদের এনবিআর বেশিরভাগ জায়গায় ট্যাক্স তুলতে পারে না। এই যে একটা বড় দাগে আমাদের যে সিন্ডিকেট প্রবলেমগুলো বা যে কার্টেল প্রবলেমগুলো, এই কার্টেল প্রবলেমগুলো আমাদের সরকার ভাঙতে পারে না, কারণ সরকারের আবার একটা আয়ের উৎস এই কার্টেলগুলো। তারা এই কার্টেলগুলো এক নম্বর যে সহজে ভাঙতে পারবে তা না, তারা নিজেরাও সম্পৃক্ত আছে অনেক জায়গায় অনেকভাবে, বাট রাতারাতি যদি ভাঙে তাহলে এই যে এনবিআর দ্বারা যেহেতু ট্যাক্স নেটটা অনেক ছোট, তারা এনাফ রেভিনিউ তুলতে পারবে না। সো এই যে অনেকগুলো ঝামেলা আছে যেগুলো আমাদের সাইমালটেনিয়াসলি একসাথে টাচ করতে চেষ্টা করতে হবে এবং একটু সময় ব্যয় করতে হবে এগুলোর সলিউশনগুলো আনতে। এক রাতে সলিউশন হবে না, কিন্তু বড় দাগে যে কথাগুলো আজকে এখানে আলোচনায় উঠে আসছে সে সবগুলোই ওভার টাইম আসলেই সলিউশনস হিসেবে আমাদের সামনে আনাটা প্রয়োজন। এগুলো যদি আমরা করতে পারি, সো লোকাল সরকারে যখন আপনি ক্ষমতায়ন করবেন, লোকাল গভর্নমেন্টে কিন্তু সবাই লোকাল আপনার একটা জবাবদিহিতা থাকেই, সে ওই এলাকায় তার বাস করতে হবে, তার অ্যাড্রেস ওই এলাকায়, তাছাড়া নির্বাচনেও যেতে পারবে না। সো ওই এলাকায় তার একটা জবাবদিহিতা থাকে। এমপি যখন অ্যাকচুয়ালি ঢাকা কেন্দ্রিকই মানে ক্যাপিটাল কেন্দ্রিকই হবে, তখন তার ওই এলাকায় ভোটে জিতে এসে কিন্তু সে মানে ওই এলাকার স্পোক্স পারসন হতে পারে, কিন্তু জাতির জন্য সে আইন প্রণয়ন করবে। তো এই সেপারেশনগুলো করা শুরু করলেও আমরা অনেক দূর এই যাত্রা শুরু করতে পারি, যেখানে ওই যে আপনি বললেন না যে জনগণেরকে অনেক প্রমিস করবে কিন্তু নির্বাচিত হয়ে আসার পর আর কোনো পিছিয়ে তাকাবে না, এইটা আমরা বন্ধ করা শুরু করতে পারি। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ।
পরিবর্তনগুলো হবার জন্য আপনার রাজনৈতিক দলের ভিতরকার পরিবর্তনটা খুব বেশি জরুরি আর কি। যারা নিজেকে এবং দলকে পরিবর্তন করতে প্রস্তুত না, তাদের নেতৃত্বে রাষ্ট্র পরিবর্তন হওয়া সম্ভব না। সঠিক। আপনার জালালউদ্দিন রুমির মসনবিতে একটা বিখ্যাত কোট আছে, যেটা আমি প্রায় বলি আর কি, যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার অ্যান্ড আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। গতকালকে আমি খুব চালাক ছিলাম, তাই দুনিয়াটা বদলে দিতে চেয়েছি। নাও আই এম জাস্ট ওয়াইজ, আই জাস্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। আজকে আমি পরিপক্ক, বুদ্ধিমান, আমি শুধু নিজেকে বদলাতে চাই। তো আমরা যারা রাজনৈতিক কর্মী এবং সংগঠনগুলো রাষ্ট্র সংস্কার, সমাজ বদলে দেওয়া, নতুন বন্দোবস্ত, সংস্কার, পরিবর্তন এগুলো নিয়ে কথা বলছি, আমরা আমাদের নিজেদের দলের কাঠামো, গণতন্ত্রের চর্চা, ফান্ড রেজিং কীভাবে হবে, দল পরিচালনা করবে কারা, নেতা কিভাবে নির্বাচিত হবে, এই আলোচনাটা করছি না। প্রায় দেখবেন আপনি সংবিধানে আর্টিকেল 70 নিয়ে প্রচুর তর্ক আছে, কিন্তু আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে দেখবেন যে 100টা আর্টিকেল 70 আছে। আপনি যদি সংবিধান থেকে বাংলাদেশে আর্টিকেল 70 তুলে দেনও, তারপরে দেখবেন যে আপনি এটার কোনো বেনিফিট রাষ্ট্র পাবে না। আনুগত্যের যে কারণ ওই দলীয় আর্টিকেল 70-র বাইরে থেকে এসে ওনারা এই কাজটা করতে পারবেন না। দ্বিতীয় একটা সংকটের জায়গা হচ্ছে বাংলাদেশে দলগুলো পরিচালনার ফান্ডিংটা অপরিষ্কার। এই জন্য দেখবেন মোটা দাগে সব মেজর পলিটিক্যাল পার্টিস আপনার ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, হকার, ফুটপাত, ফেরিওয়ালার ব্যবসা, এরপরে দেখবেন বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, তারপরে এই যে কোচ স্ট্যান্ড, এই যে হাট, মাঠ, ঘাট, ইজারা, এগুলোকে সে কর্পোরেটাইজ করে না। আপনি দেখবেন যে আমাদের মোবাইলের সিমের একটা কর্পোরেট কোম্পানি আছে, মোবাইলের আপনি জন্য কত টাকা নগদ বিকাশ করবেন সেটার কর্পোরেট কোম্পানি আছে। দেশের বাইরে দেখেছি যে আপনার নেটের, ডিশের কানেকশন সেন্ট্রালি বিল্ডিংয়ের সাথে ইনবিল্ড থাকে। আপনি শুধু যাবেন, ওই বাসায় ভাড়া উঠবেন, আপনি মোবাইল কোম্পানিকে অথবা ওই ইন্টারনেট কোম্পানিকে ফোন দেবেন, সে ওখানে আপনার কানেকশনটা দিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে দেখেন এটা করছে না। ময়লার ব্যবসা দেখেন বর্জ্য, কেন করছে না? কারণ এগুলো হচ্ছে রাজনৈতিক দলের চাঁদা উৎপাদনকারী ব্যবসা। এবং দ্বিতীয়ত হচ্ছে এইগুলোর মধ্য দিয়েই হচ্ছে মিছিলে লোক আসে। তাহলে এই যে ববি ভাই কারেক্টলি পয়েন্ট আউট করছেন, এই যে ক্লায়েন্ট প্যাটার্ন যে পলিটিক্সটা আমরা চলছে, এই পলিটিক্স থেকে যদি আমি পলিটিক্সটাকে রিফর্ম না করি আমার দলের ভিতর থেকে, রাষ্ট্রের কোনো রিফর্ম কার্যকর হবে না। এবং এটাই বারবার যেটা হচ্ছে যে আমরা বলছি, করছি না, করতে পারছি না, চেষ্টা করলেও, কারণ দিন শেষে আমার মিছিলে তো লোক লাগবে। হাজার হাজার মানুষ উৎপাদিত না হইলে তো আপনার মনে হবে যে এই বছর গাছে ফসল হয় নাই। থার্ড যেটা করণীয়, জবাবদিহিতার জায়গায় রাইট টু রিকল বলে একটা প্রভিশন আছে। যে সকল রাজনৈতিক দল এবং নেতাকর্মীরা আপনার ইলেকশন ম্যান্ডেটের সময় অনেক কিছু ওয়াদা করলেন কিন্তু তারা পালন করছেন না, তা মানে ইয়ার চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, তাদের সংসদ সদস্য পদ বাতিল করবার জন্য ভোটাররা আবেদন করতে পারবে পার্লামেন্ট স্পিকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। রাইট টু কল, যে আপনি যেহেতু ওয়াদা পালন করেন নাই, আপনার এমপি থাকার রাইট নাই। তো এই প্রভিশনটাও ইন্ট্রোডিউস করা যেতে পারে, সেটা আমাদের কালচার এবং আমাদের বাস্তবতাকে সামনে রেখে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি শেষ বিরতি এবং এটিও যথারীতি 2 মিনিটের বিরতি। আশা করি সঙ্গেই থাকবেন। চা দিতে বলছি, আপনার পানি, এই পানি দিছো? এই তো হাউকাউ করতে করতেই সুদিন চলে আসবে। কি কও, তাড়াতাড়ি কও, কি হয়েছে? এই স্যার, নতুন প্রসঙ্গ, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলছেন। হ্যাঁ, উনি আসলে কিছুই বলেন নাই। ওনার প্রেস সেক্রেটারি যে ব্যাখ্যা দিছে, এইটা দিয়ে তো পুরা গোলায় গেছে। মির্জা ফখরুল আজকে প্রেস কনফারেন্স করে বলছে সেটা হচ্ছে ধোঁয়াশা। হ্যাঁ, প্রেস সেক্রেটারি উনি বলছেন যে বছরের শেষে অথবা নতুন বছরের শুরুতে। এখন প্রেস সেক্রেটারি বলছে এটা ডিসেম্বরে অথবা জুনে। তো জুনে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষিত আছে স্যার? ওই সময় তো বর্ষা, বৃষ্টি। হ্যাঁ,
কি না ভোটার না নির্বাচন পিছিয়ে দেবে অনেক বহুদিন। হ্যাঁ, আগামী বছর মার্চে গিয়ে ভোটার তালিকা ঠিক করবে। এই মার্চে না, 2025-এ না, 2026-এর মার্চে গিয়া এইটা নাসিরউদ্দিন বইলা ফেলছে, কিন্তু বইলা সে ওই জায়গা থেকে সরে আসছে আবার। আমরা প্রস্তুত। হ্যাঁ, নির্বাচন কমিশন বলছে যখন বলবে তখনই করে দেব। নাসিরউদ্দিন স্বাস্থ্য সচিব, তথ্য সচিব সবই ছিল না? স্যার তারপরও আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, তারপর ছেড়ে দিই, সবাইটা শেষ হয়ে যাক। ওকে ইসলাম ভাই, সুপ্রিয় দর্শক, শেষ বিরতির পর এসএটিভি সংলাপের শেষ পর্বে আমরা আলোচনা করছি তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট নিয়ে। বিরতির আগে আমরা রাজনৈতিক দলের অঙ্গীকার এবং ক্ষমতায় গিয়ে সেটি ভুলে যাবার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা আলোচনা করতে চাই, প্রফেসর আতাউর রহমান আপনাকে দিয়েই শুরু করব। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, তিনি বলেছেন কিন্তু শেষ কথা বলেননি, অর্থাৎ সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ইত্যাদি উল্লেখ করে কোনো বক্তব্য তিনি দেননি। বলছেন বছরের শেষ দিকে অথবা নতুন বছরে, মানে 2026-এর শুরুতে। এ নিয়ে একটা অনিশ্চয়তা খুঁজছেন অনেকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিষয়টি পরিষ্কার না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তিনি চেয়েছেন। কি বলবেন আপনি? না, এখানে আমি যেটা মনে করি উনি যেটা দিয়েছেন যে এই আগামী বছরের শেষ, মানে 25-এর শেষ অথবা 26-এর শুরুতে, 26-এর প্রথমার্ধে টেকনিক্যালি ঠিক আছে, কারণ উনি এখন তো বলে দিতে পারেন না যে কখন। কারণ আমার যে টাস্ক, আমার যে কার্যক্রম, ওটা একটা তো মেজারমেন্টে আসতে হবে, একটা মেজারে আসতে হবে, যেখানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্লাস শুধু নির্বাচন তো না, একটা জিনিস আমাদেরকে আবার লক্ষ্য করতে হবে। দেখেন, আজকে আমি দেখলাম আইএমএফের লোকজন বলছে যে অন্য গভর্নমেন্টের জন্য এই ইকোনমি যে দিকে যাচ্ছে এটাকে আবার ঠিক রাখা কঠিন হবে। তার মানে আইএমএফ চাচ্ছে এই সরকার, কারণ একটা পপুলিস্ট গভর্নমেন্ট বা একটা পপুলার গভর্নমেন্ট হঠাৎ করে এসেই স্ট্রং ডিসিশন নিতে পারবে না। কিন্তু আপনি তো স্যার জানেন, আপনি দীর্ঘদিন দেশে বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বছর শিক্ষকতা করেছেন, আপনি জানেন আইএমএফ যা চায় বাংলাদেশের মানুষ কিন্তু সেটা চায় না। না, ওটা আমি বলি নাই, কিন্তু এখন তো আমরা আইএমএফ এর মধ্যে ঢুকে গেছি, আইএমএফ এর সাপোর্টে আমরা আছি। সুতরাং ইকোনমি তো একটা পয়েন্টে আনতে হবে, একটা লেভেলে আনতে হবে। একটা বিষয় তো আপনাকে বলতেই হবে, 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার শপথ নিয়েছে। সেদিন পারদের ছিল 100-তে, এখন কিন্তু সেই পারদ ক্রমাগত নেমে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, যদি এটা ঠিক হয় স্যার, তাহলে আইএমএফও মানে না, আইএমএফ ওটার সঙ্গে সম্পর্ক করে না, আপনি বলেন, কারণ তারা তো একটা রিজিম কেন্দ্রিক না। তারা হচ্ছে যে এই দেশের অর্থনীতিকে ভালো করার জন্য যেটুকু দরকার তারা বলে দেয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলি যে দেখেন, নির্বাচন যে ভোটার লিস্ট থেকে আরম্ভ করে যে প্রক্রিয়া, এটা কিন্তু অনেক কঠিন। নির্বাচন কমিশন কিন্তু বলেছে তারা দে আর রেডি টু রান দি ইলেকশন। না, দে আর নট রেডি, দে আর রেডি টু রান দ্য প্রসেস, হ্যাঁ, টু এন্ড ইট বাই দিস টাইম। তো দে আর প্রিপেয়ার্ড ফর, আমি যেটা মনে করি আইডিয়ালি ইট শুড বি ডিসেম্বর জানুয়ারি, ডিসেম্বর নেক্সট ইয়ার, মানে 2025 অথবা জানুয়ারি ফেব্রুয়ারি। আমরা তো ইলেকশন এই সময়ই করি, তো সুতরাং ফেব্রুয়ারির পরে ইলেকশন করা হবে না। সুতরাং ম্যাক্সিমাম টাইম হলো 1 ইয়ার, অ্যানাদার 1 ইয়ার 2 মান্থস, এর মধ্যে সব কিছুই। হ্যাঁ, এখন কথা হচ্ছে, যেমন আমার মনে আছে যখন প্রথম গত তত্ত্বাবধায়ক সরকার বলেছিল 2 বছর, ইট ওয়াজ এ কাইন্ড অফ ম্যান্ডেট। তারা সব জায়গায় আর্মিদেরও বলে রাখছে যে 2 বছর আমাদের সময়, 2 বছর পর আমরা নাই। তো এখন ইনারা তো মোটামুটি প্রফেসর ইউনূস তো বলছেন যে 2026-এর জুনের পরে আমরা নাই।
তার মানে এর মধ্যেই নির্বাচন হতে হবে, বাট এক্সাক্ট মেজার ওনাদের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা না করে উনি যদি ফাইনাল কথা বলে তারপরে রাজনীতিবিদরা বলে না ওটা মানি না, অলরেডি তো শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট মহসিন রশিদ, এই যে সিইসির যে বক্তব্য, নির্বাচন নিয়ে যে সময়, আপনার মূল্যায়ন কি? আমি আই ডোন্ট রিড এনিথিং ইনটু দিস। একটা ইম্পসিবল কথাবার্তা বললে তো হবে না। উনি ফাইনাল কথাও বলেন নাই, হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে মে। মে আপনার কয়টা 9টা 10টা কমিশন কাজ করছে, এই কমিশনসগুলির রেকমেন্ডেশনস আসবে, এই রেকমেন্ডেশনসের উপরে বেস করে আপনাকে ইলেকশনে যেতে হবে। আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা করবেন না এটা জনগণের সামনে আনতে হবে, তারপরে ইলেকশনে যেতে হবে। ধরেন ইফ ইউ ডিসাইড যে আমরা প্রেসিডেন্টকে ডাইরেক্টলি ইলেক্টেড করাবো, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, পার্লামেন্ট এইভাবে হবে, ইফ ইউ থিঙ্ক যে 400টা সিট হবে, যেটা অনেকে ডিমান্ড করেছে যে 300 7.5 কোটি লোকের জন্য ছিল, এইটাকে বাড়াতে হবে। সো এইটাকে যদি আপনি বাড়ান, আপনাকে কনস্টিটিউয়েন্সিসগুলি ঠিক করতে হবে। দিস টেক্স টাইম, এবং এটা মৌলিক ইস্যু হতো অফকোর্স, বিকজ আপনি এই ইউনিয়ন কাটবেন, ওই ইউনিয়ন ঢুকাবেন, এইটা যদি করতে যান আপনি, তাহলে এটার এগেনস্টে আপিল হবে ইলেকশন কমিশনে, ওরা 2 দিনে 3 দিনে ডিসিশন দিয়ে দেবে রাইট রং। দেন দ্য পিপল হু আর এগ্রিভড ওরা যাবে হাইকোর্টে, যাবে হাইকোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনে যাবে। হাউ ডু ইউ এক্সপেক্ট ইট টু ঝুলে যাবে বিষয়টি? সেটাই, ডিলিমিটেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ফর ইলেকশনস। হ্যাঁ, এই ডিলিমিটেশন করতে হবে। তারপর এর মধ্যে যদি বাইক্যামেরালে যান, তাহলে ওইটার আপনার আবার কিভাবে হবে না হবে এইগুলি আপনাকে ইয়ে করতে হবে। সো আই রিয়েলি ডু নট রিড এনিথিং ইনটু হোয়াট ইউনুস অর হিজ প্রেস সেক্রেটারি হ্যাজ সেড। দিস আর অল বোগাস থিংস, বিকজ ওই রেকমেন্ডেশনসগুলি আসার পরে যদি এটা করতো তাহলে এক সিচুয়েশন হতো। উনি তো এখন ওনার হাতে কিছুই নাই। এই 9-10টা উনি কী করেছেন, এর মধ্যে আবার কনস্টিটিউশনাল কমিশন একটা আছে, ইলেকশন এর ব্যাপারে একটা আছে, জুডিশিয়ারির ব্যাপারে একটা আছে। আপনি কিভাবে এগুলি সিনক্রোনাইজ করবেন, এদের রিপোর্টস আসতে হবে, কার সাথে আলাপ আলোচনা করবেন, তারপরে আপনি এই যে রেকমেন্ডেশনসগুলি আসবে এইগুলি তো আপনি আমাদের সাথে আলাপ করতে হবে, ওনার সাথে ওনার সাথে ওনার সাথে, এই যে দলগুলি আছে এদের সাথে তো বসতে হবে। অফকোর্স দেন ইউ ক্যান টেক দ্য প্রসেস ফরওয়ার্ড। অসংখ্য ধন্যবাদ। ববি হাজ্জাজ। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে উনি যেটা বলেছেন পরিষ্কার কথা বলেননি, আরও পরিষ্কার বললে ভালো হতো। উনি দুটো টাইমলাইনের কথা বলেছেন যদি পুরো সংস্কার না হয় একটা টাইমলাইন, যদি পুরো সংস্কার হয় একটা টাইমলাইন। ভালো কথা, এই পর্যন্ত ঠিক আছে। পুরো সংস্কার মানে কি, পুরো সংস্কার না হয় মানে কি, কি সংস্কার করতে পারবেন, এগুলো পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যে কোনো সরকার, শুধু সরকার না, যে কোনো আপনার ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনের দায়িত্ব নিতে হলে প্রথম কাজটা হলো যে আপনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে সবাইকে জানাবেন যে এই দায়িত্ব নিয়ে আপনি কি করতে চান, হোয়াট ইউর গোলস আর। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 5 মাস হয়ে গেছে, এখন আমরা গোলসগুলো জানি না। আমার বিজ্ঞ সমালোচক যে অনেকগুলো সংস্কারের কথা বলছিলেন, এগেন কনস্টিটিউশনে, আপনার বিচার ব্যবস্থায়, আপনার পুলিশ প্রশাসনে, নিশ্চয়ই নির্বাচনী ব্যবস্থা, এগুলো অনেক বিষয় আছে যেগুলোতে আপনার আসলে সংবিধানে হাত দিতে হবে। সংবিধানে হাত দিতে হলে আবার আপনার একটা নির্বাচন লাগবে। নির্বাচনে আপনি সংবিধানে হাত দিতে পারবেন না, মানে আপনার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে। এখন আপনি নির্বাচন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনি পার্লামেন্টারিয়ানদের দেন না, আর যেটাই দেন আপনি র্যান্ডাম কাউকে ডেকে বলতে পারবেন না যে এইটা আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হ্যাজ টু গেট এ ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। সেটা কিভাবে নেন সেটা আপনারা ব্যবস্থা করেন, ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। তো ভাই নির্বাচন লাগবে। এখন এই নির্বাচন কিভাবে করবে সেটা ডিফারেন্ট আলোচনা। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনি কি ভিন্নমত পোষণ করতে? অফকোর্স, হ্যাঁ, আপনি বলুন একটু। অফকোর্স। আচ্ছা, ববি হাজ্জাজ, আপনার কাছে ফিরবো। Constituent assembly is not the last word. You see, constitutions by acclamation হবে, by referendum হবে, then you'll, so constituent assembly লাগবে, বারবার লোকজন বলছে, that's not correct. অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে ছোট্ট আকারে বলি, রাত অনেক হয়ে গেছে, আলোচনা বেশি লম্বা করতে চাই না। এক নম্বর হলো রেফারেন্ডামে একটা ভোটিং প্রসেস, আপনার একটা নির্বাচনে যেতে হবে। রেফারেন্ডামে একটা ভোট, ভাই গণভোট, নামটা দেখেন ভোট, হ্যাঁ, এই ভোটে যেতে হবে, মানে ভোটের ব্যবস্থা আপনার রাখতে হবে। তো ভোটের ব্যবস্থা রাখলে ভোটে যদি যেতে পারেন তাহলে আপনার সবাইকে তো একমত হতে হবে যে কি নিয়ে ভোটে যাবেন। আপনি 100টা ভিন্ন ভিন্ন আপনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে কনস্টিটিউশন ঢুকিয়ে ওই 100টার এক রেফারেন্ডামে আপনি নিয়ে আসবেন, এটাও মুশকিল হয়ে যায়, কারণ জনগণের জন্য মুশকিল হয়ে যায়। আপনি
মানে আপনি রিয়ালিস্টিক্যালি এক্সপেক্ট করতে পারেন না যে বাংলাদেশের 18 কোটি জনগণ ওই 100টা ধারা বুঝে মুখস্থ করে তারপর তারা ভোট দেবে। এই ধরনের অনেক প্রশ্ন আসবে। মানে আমরা এই কথাটা কেন বলছি যে আগামীতে যেন কোনো কিছু প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যবস্থাগুলো করবার জন্য। এবং এগেন দেশে গণতন্ত্র ফিরে এসেছে, আমাদের সবার মতামতের অধিকার আছে, আমার ভাইয়ের আছে, আমার আছে এবং অন্য রাজনৈতিক দলগুলোরও আছে। আমি আমার মতামতগুলো পোষণ করছি যে এইভাবে করলে আমরা সবচেয়ে ভালোভাবে যেতে পারি এবং পরিষ্কার করা এবং সবার সাথে আলোচনায় রাখা। আমি ছোট করছি, এগেন রাত অনেক হয়ে গেছে, সবার সাথে আলোচনায় থাকা। এই আলোচনাগুলো যদি আরো ভালোভাবে হয় তাহলে কোন জিনিসগুলো পরিষ্কার করা দরকার সেই প্রশ্নগুলো আরো ভালোভাবে করা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দেখেন বাংলাদেশে নির্বাচনটা কত জটিল। 12 কোটি 10 লাখ ভোটার, পৃথিবীর অধিকাংশ দেশে এই পরিমাণ মানুষই নাই, বিশেষ করে যারা গণতন্ত্র চর্চা করে। এবং আমাদের সেন্টারের হিসাব দেখেন 43 থেকে 40 হাজার সেন্টার আছে। প্রত্যেকটা সেন্টারের ভিতরে যদি প্রত্যেকটা ক্লাসরুমকে আপনি একটা পোলিং বুথ ধরেন, এই সংখ্যাটা প্রায় 2 লাখে চলে যাবে। এই লেভেলের নির্বাচন আয়োজন করতে আমার লজিস্টিক্স দরকার হচ্ছে সরকারি হিসাবে 17 থেকে 18 লক্ষ। এরপরে যোগ হবে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সব মিলিয়ে আমার নির্বাচনের আয়োজনটা করতে 21 থেকে 22 লক্ষ মানুষ দরকার ফর দ্য ডে। এই যে বিশাল কর্মযজ্ঞটা আপনি কাকে দিয়ে করাবেন? দেশের 80% সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের লোক, যাদেরকে আপনি রিটার্নিং অফিসার করবেন, পোলিং অফিসার করবেন, এরা সবাই আওয়ামী ফ্যাসিবাদের আমলের বেনিফিশিয়ারি কোনো না কোনো ফর্মে। আবার রাষ্ট্র এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে চাকরিচ্যুতিও করতে পারবে না, কারণ তাহলে রাষ্ট্র কলাপস করবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের যে আমলাতন্ত্র, এটার উপর কিন্তু তার পুরোপুরি দখল তৈরি হয় নাই, তার নিয়ন্ত্রণে এখনো পুরোপুরি আসে নাই। এরপরে দেখেন যে আমাদের এই যে 12 কোটি 10 লাখ ভোটার আছে বলে দাবি করা হচ্ছে, গত এই ডামি নির্বাচনের খলনায়ক যারা ছিলেন তারা বলেছেন, এটা কিসের ভিত্তিতে বললেন? দেশে তো কোনো নির্বাচন হয়নি। ভোটার তালিকা হালনাগাদ করবার প্রশ্ন কখন আসে? যখন একটা জিনিস থাকে সামান্য 19-20 পরিবর্তন করতে হয়। যেহেতু আমার 2001-এর পরে কোনো ভালো নির্বাচন হয় নাই, আমার 20 বছরের ভোটার তালিকা কিন্তু বিশ্বাসযোগ্য না। সেজন্য কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আমাদেরকে সম্ভবত ঘরে ঘরে গিয়ে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে। এর ভিতরে একটা বিতর্ক আছে যে আপনি যাদের এনআইডি কার্ড আছে তাদেরকে দিয়েই হয়তো আপনি ওই অংশটা চালিয়ে নিলেন। প্রবলেম হচ্ছে এনআইডি কার্ডটা তো অনেকে পায় নাই এখনও স্মার্ট কার্ড। আমরা তো অনলাইন থেকে প্রিন্ট করে লেমিনেট করে চালাচ্ছি। 5 বছর 7 বছর হয়ে গেছে, মানুষ এখনও এনআইডি কার্ড পায় নাই। স্ক্যান কিভাবে করবেন? আপনি যে স্টেশনে ঢুকবেন, পোলিং স্টেশনে স্ক্যান করবেন কি দিয়ে? কারণ এটা সিমটা রাখা হয়েছে তো এই কারণে যেটা আপনি স্ক্যান করতে পারবেন, বারকোড স্ক্যান করতে পারবেন, তো সেই জিনিসটা নাই তো। তারপরে আমরা দেখলাম যে গত আমলে যেটা আপনার যে আমার টোটাল নির্বাচন কমিশনে যে আমার যে ডেটা সেন্টার আছে, এই সেন্টারটা কম্প্রোমাইজড হয়ে গেছে। 6.5 কোটি নাগরিকের তথ্য বিক্রি হয়ে গেছে, ইন্ডিয়ান কোম্পানি থেকে শুরু করে মাল্টিপল টাইমস বিক্রি হয়েছে। 20 থেকে 25 লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে। এই জয় পলক থেকে শুরু করে এরা এই বিশাল কারসাজিটা করেছে। এই টোটাল কর্মযজ্ঞটা যদি আপনি চিন্তা করেন, এটা তো মানে একটা মানে মনুমেন্টাল ওয়ার্ক। তো সেই জায়গাটাতে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সময় দায়িত্ব নিয়েছে যেখানে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান কলাপস করেছে। এই রাষ্ট্রে কোনো ইনস্টিটিউশন নাই। 71-এর যুদ্ধের সময়ও এই রাষ্ট্রের ইনস্টিটিউশন কলাপস করে নাই, যেই লেভেলে এখন আমরা 2024 সালে আছি। 71 সালেও পুলিশের থানা ফাংশন করেছে, কিন্তু এই রাষ্ট্রে আগস্ট মাসে সরকার ছিল না, কোনো পুলিশ ছিল না সপ্তাহ পর সপ্তাহ। তো সেখানে আপনি এই কর্মযজ্ঞটা করবেন কি দিয়ে, কাকে দিয়ে করবেন? মানে আয়োজনটা সেলফ তো একটা কর্মযজ্ঞ, আয়োজনটা তো আবার ক্রেডিবলও হইতে হবে। আওয়ামী লীগের দাসীবাদী দিয়ে লেসপেন্সার দিয়ে আপনি নির্বাচন করবেন? এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের রয়ে গেছে। তাই নির্বাচনটা দরকার, স্পিড আপ করতে হবে, অংশীজনদের সাথে ডায়ালগ করতে হবে, কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়টাও দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যে এই জায়গাটাতে তারা কি করছে, করার চ্যালেঞ্জ, এটা যেন তারা রেগুলার আপডেটেড রাখেন পলিটিক্যাল পার্টিজের সাথে, যেন কোনো কমিউনিকেশনে কোনো গ্যাপ না হয়। গ্যাপ হলে যেটা হবে, জেনুইন রিজনে ভুল বুঝাবুঝি হবে, সবাই সবাইকে অবিশ্বাস করা শুরু করবে, সরকার আরও বেশি অস্থিতিশীল হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, প্রফেসর আতাউর রহমান, অ্যাডভোকেট মহসিন রশিদ এবং ববি হাজ্জাজ। আপনারা এখানে এসে আমাদের মানে এই আয়োজনে মূল্যবান কিছু মতামত রাখবার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে রাষ্ট্র কাঠামো এবং এর সেটআপ এটি বিশ্ব স্বীকৃত, কেবল ব্যতিক্রম আমরাই। আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীম, এ কারণেই এটার অপব্যবহারও ব্যাপক হয়ে থাকে। এই অপব্যবহার রোধ করতে হবে, কারণ এই অপব্যবহার হওয়ার কারণেই আমরা উন্নতি এবং সমৃদ্ধি থেকে পিছিয়ে পড়ছি। তো এই অপপ্রয়োগ বন্ধ করবার জন্য আমাদের কার্যকর পদক্ষেপ যেমন নিতে হবে, তেমনি জন আকাঙ্ক্ষাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। তবেই মিলবে স্বস্তি, দেশে আসবে শান্তি ও সমৃদ্ধি। সেই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। দর্শক, জানিয়ে রাখি, এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।